আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার। আমাদের সুপার স্পেশাল এমসিকিউ সলভিং ক্লাসে আজকে আমরা আইসিটি প্রথম অধ্যায়ের সুপার স্পেশাল 10 নাম্বার লেকচারে উপস্থিত। আজকে আমাদের ক্লাসটা একটু আনকমন ক্লাস, কারণ আমাদের আজকে সারাদিন কোনো বিদ্যুৎ ছিল না, মোবাইলে চার্জ ছিল না, ওয়াইফাই বর্তমানেও নাই। আমি এখন এমবি দিয়ে ক্লাস করতেছি এবং টর্চ লাইট দিয়ে ক্লাস করাচ্ছি। যাই হোক, একটু কষ্ট করে তোমরা একটু ক্লাসটা যতটুকু পারো দেখো। তো আজকে আমাদের যে 10 নম্বর টপিক, সেই 10 নম্বর টপিকের যে নাম সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। আমি দেখাচ্ছি, দেখা যাবে, একটু ফোকাস হবে। তাহলে চলো আমরা শুরু করি। আমাদের 10 নম্বর টপিকের যে প্রশ্ন, সেই প্রশ্ন নিয়ে আমরা শুরু করি। প্রথম এমসিকিউটা আমাদের সিলেট বোর্ড 2019 সালে আসার প্রশ্ন। আমি এমসিকিউ অপশন ঢেকে রাখবো, জাস্ট তোমরা দেখো, প্রশ্ন দেখো আর অপশনগুলো দেখো। এখানে বলতেছে মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি? মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করতেছি, এটার প্রযুক্তিটা কোনটি? অপশন দেখা যাচ্ছে না একটা অবশ্য। হ্যাঁ, অপশন ক বায়োমেট্রিক্স। হ্যাঁ, এক্সিলেন্ট, উত্তর হবে কৃত্রিম বুদ্ধিমত্তা। হ্যাঁ, এক্সিলেন্ট, থ্যাংক ইউ। উত্তর হচ্ছে কি গ। তো আজকে ক্লাসে অনেকে অনুপস্থিত, সবাই উপস্থিত থাকতে পারেনি, সমস্যা নাই, আমি যতটুকু পারতেছি ক্লাস চালিয়ে যাচ্ছি, তোমরা জাস্ট দেখো। তো রেসপন্স করো যদি বুঝতে সমস্যা হয়। তো আমাদের মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে কি কৃত্রিম বুদ্ধিমত্তা। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে এরকম, আসলে এটা অপশনগুলো দেখা যাবে সমস্যা। আচ্ছা, যন্ত্রের মধ্যে চিন্তা কিংবা বিশ্লেষণ করার ক্ষমতা প্রদানের প্রক্রিয়াকে কি বলে? এটা তো যেহেতু টপিকের নাম, এটা তো জানবা। এটা উত্তর হচ্ছে কি, এটা উত্তর গহই হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে আমরা সংক্ষেপে কি বলি, এআই বলি। আচ্ছা, আমি একটু অপশনগুলো ঢেকে রাখার চেষ্টা করতেছি যতটুকু পারি, দেখি আসলে। হ্যাঁ, বলো। আপনি তো স্যার এআই সম্পর্কে জানেন, কিন্তু এজিআই সম্পর্কে কোনো কিছু জানেন? এজিআই মানে বুঝতে পারলাম না। ওইটাও একটা স্যার কৃত্রিম বুদ্ধিমত্তার সাইট আর কি। এটা আমরা তো এআই সম্পর্কে অভ্যস্ত, যেমন, কিন্তু তখনকার যুগে মনে করেন ওই এজিআই যখন যেটা তার চীনারা এটা লাগে গবেষণা করতেছে, বুঝছেন স্যার? ওটা ভিতরে মনে করেন এমন রোবট বানাইতে যেতেছে যেটা মানুষের লগে মানুষের মানসিকতা বুঝে তারপরে ওইটা কাজ করবো আর কি। ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে জানতাম না এই বিষয়টা, তুমি বলছো, খুশি হলাম। এজিআই নামটা কি এজিআই? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো এটা তুমি রিসেন্টলি কোথা থেকে পাইছো আর্টিকেলটা এজিআই সম্পর্কে? ওই ভিডিও দেখতেছিলাম ফেসবুকে, একজন রিভিউ দেয় স্যার। ও আচ্ছা, বুঝছি। ইউটিউব চ্যানেলে নাকি ফেসবুকে তার পেজ থেকে? ফেসবুকে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ফোরসো খুশি হলাম, আমাকে দিও লিংকটা, দিও, আমি দেখবো নি। আমাদের ক্লাসে খাদিজা জয়েন করছো। হ্যাঁ, খাদিজা আসছো এবং সুমাইয়া আসছো। হ্যাঁ, সাদিদ বলো, কোন প্রশ্ন আছে সাদিদ, বলতে পারো। এটা হচ্ছে প্রথম অধ্যায় আলোচনা, বুঝছো? প্রথম অধ্যায়ের আলোচনা, টপিকের নাম কৃত্রিম বুদ্ধিমত্তা। হ্যাঁ, ফার্স্ট অধ্যায়। এটা জাস্ট মুখস্থ নির্ভর, তো এমসিকিউ আসে বেশি। যাক, পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে গিয়ে, সাদিদ কথাটা আসতেছে না, একটু বাঁচতেছে আর কি। যাক, একটু দেখি। কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজন করা হয়েছে কোন প্রজন্মের কম্পিউটারে? তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ? মানে এআই কোন প্রজন্মের কম্পিউটারে বা ডিভাইসে যুক্ত করা হয়েছে? একটু চেষ্টা করো। ফার্স্ট জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ, ফিফথ, সিক্সথ? পেজ হচ্ছে গিয়ে 93 পৃষ্ঠা, 93 পৃষ্ঠা। একটু উত্তর দেওয়ার চেষ্টা করো, একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, আচ্ছা, আমাদের এখানে সব কিছু আপডেট হয়ে গেছে, এখন থেকে জুম অ্যাপও আপডেট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এনিওয়ান, আচ্ছা, কেউ পারবা না? তো উত্তর আমি দেখা দিচ্ছি। উত্তর হচ্ছে আমাদের এখানে গ নাম্বার, পঞ্চম প্রজন্ম, 5G। 5Gতে কিন্তু আমাদের এআই প্রযুক্তি চলে আসছে। এই যে আমরা কিন্তু বর্তমানে এআই প্রযুক্তিতে ব্যবহার করতেছি, এটা কি 5Gর যুগ। 5G। ওকে, তো খেয়াল রাখবা, 5G প্রজন্মে আমাদের কি আসছে, এই কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চলে আসছে। পরবর্তী বোর্ড পরীক্ষা একটা আসা প্রশ্ন। হ্যাঁ, বলো। এআই এর কিছু পজিটিভ দিক বলেন। আমরা তো শুধু এআই এর নেগেটিভ দিকগুলোই জানি, কিন্তু পজিটিভ দিক জানি না। তো পজিটিভ দিক জানো না? আচ্ছা, যেমন তুমি যে কোনো একটা সমস্যা সমাধান করার জন্য চিন্তা করো,
এই সমস্যা কীভাবে সমাধান করতে হবে, কোন উপায় সমাধান করতে হবে। কিন্তু এআই প্রযুক্তিটা হচ্ছে তোমার এমন একটা সফটওয়্যার প্রযুক্তি যেটা নিজে থেকে চিন্তা করে তোমাকে একটা বুদ্ধি দিবে যে তুমি একটা সমস্যা এইভাবে সমাধান করতে পারো। যেমন আমি বেশ কয়েক মাস আগে আলহামদুলিল্লাহ আমাদের ওয়াইফাই চলে আসছে, আমি তাহলে ওয়াইফাই কানেকশন দিয়ে ক্লাস শুরু করতেছি। কারেন্ট আসে নাই, আলহামদুলিল্লাহ ওয়াইফাই আমি আচ্ছা, তো একটু ওয়াইফাই কানেকশনে আমি আসি। বর্তমানে ওয়াইফাই কানেকশনে চলতেছে। আচ্ছা, এটা তোমরা কি শুনতে পাচ্ছ? ওয়াইফাই কানেকশনে জানাও তো সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা? একটু রেসপন্স করো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, স্মৃতি একটা প্রশ্ন করছিলা। স্মৃতি বলছিলা যে স্যার আমরা তো জানি বর্তমানে এআই সম্পর্কে অনেকটা খারাপ দিক আছে, কিন্তু বর্তমানে ভালো দিকটা কি? আমি আগে ফেসবুকে আমার ফেসবুক হোয়াটসঅ্যাপে একটু সমস্যা আমি এআই কে জিজ্ঞাসা করছিলাম, বা এআই আসলে মোবাইলের গ্যালারি থেকে অনেকগুলো ছবি ডিলিট হয়ে গিয়েছিল। এআই কে বলছিলাম যে এআই এখন কি করতে পারি, চ্যাটজিপিটি সেটা তো বলছি আমি চাইলে রিকভার করতে পারো তোমার যে ইয়াগুলো। তো অনেকগুলো কথা বলছিল, তুমি এই কাজ করতে পারো। হ্যাঁ বলো। আচ্ছা, কথা আটকে যাচ্ছে আমার। ওয়াই করছি তো একটু সময় লাগবে, নেট স্পিড ঠিক আছে মোটামুটি, আশা করি ক্লিয়ার হবে, একটু ওয়েট করো। আচ্ছা, বাকিদেরকে বলতেছি, বাকি একটু আমাকে জানাতো বা কেমন শুনতে পাচ্ছ? আয়েশা, ফাতেমা, সোহান, স্মৃতি, তারপর হচ্ছে সুমাইয়া, তোমাদের এখানে কেমন শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা ঠিক আছে, সবাই এখানে সব ঠিকঠাক আছে? একটু সবাই রেসপন্স করো তাহলে ভালো হয়। সোহান একটু বলো তো। জি স্যার। ওকে, তার মানে আশা করি ঠিক আছে। আমি বলি আলহামদুলিল্লাহ আমার কিন্তু এমবি, জুম অ্যাপের এমবি কিন্তু 1.5 করে টানতেছে জুমে। এটা 1.7 আসছে, বিগত 4 বছর এরকম হয় নাই। আমার যে জুমের মধ্যে যে এমবি কানেকশন টানে, মানে জুমের যে স্পিড 1.8 আসছে সর্বোচ্চ। আচ্ছা 2.5, তো বলে আসলে জুম অ্যাপে আমাদের স্পিড টানে ওয়াইফাইয়ের প্রায় 200-র মতো, 200-র উপরে কাছাকাছি। কিন্তু এখন তো এমবি টানতেছে, বুঝলাম না কি হইল হঠাৎ করে, ফুল স্পিড। আচ্ছা, তো দেখো যে বলতেছিলাম যে আমাদের এই এআই প্রযুক্তি, চ্যাট জিপিটিতে একটা এআই প্রযুক্তি, তো এআই প্রযুক্তির খারাপ দিকের পাশাপাশি ভালো দিকও অনেক আছে, যেটা আমরা অনেকে কল্পনাও করতে পারি না। তো তুমি দেখবে যে একটা সমস্যা সমাধান করার জন্য তুমি এআই কে জিজ্ঞাসা করবা, এআই অনেকগুলো উত্তর তোমাকে বলে দিবে। খুব ইজিলি তুমি সেই সমস্যাগুলো সমাধান করার জন্য অনেকটা ক্লু পেয়ে যাবা। তুমি জাস্ট চ্যাট জিপিটিকে কয়েকটা ফলো করো, দেখবা যে হয়ে যাচ্ছে, তোমার প্রবলেমগুলো কত সহজে পাওয়া যাচ্ছে। তো বুঝতে পারছো স্মৃতি আমার কথাটা? একটু আমাকে জানাই। স্যার চ্যাট জিপিটি আর হ্যাঁ স্যার, স্যার চ্যাট জিপিটি আর এআই কি দুটো আলাদা নাকি একটাই জিনিস? একই। চ্যাট জিপিটি এআই একই, আসলে এআই এর যে আপডেট ভার্সন সেটা হচ্ছে চ্যাট জিপিটি, বুঝছো? এআই এর আপডেট ভার্সনই চ্যাট জিপিটি। এআই হচ্ছে একটা তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা থেকেই চ্যাট জিপিটি তৈরি হয়। আচ্ছা দেখো পরবর্তী প্রশ্ন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়? দেখো, এটা বরিশাল বোর্ড 2016 সালে আসছিল। বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, রোবোটিক্স, ন্যানো টেকনোলজি, বলতো কোনটা হইতে পারে? এটা পারার কথা। কৃত্রিম বুদ্ধিমত্তা কোথায় ব্যবহৃত হয়? যশোর বোর্ড 16 সালে আসা প্রশ্ন। হ্যাঁ বলো তো। হ্যাঁ এক্সিলেন্ট, রোবোটিক্স, ভেরি গুড, উত্তর রাইট। হ্যাঁ, আমাদের রোবোটিক্সের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হয়, উত্তর রাইট। কারণ কি, রোবট তৈরি করতে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার প্রয়োজন হয়। রোবট কিন্তু নিজে থেকেই কাজ করতে পারে, এজন্য তার কি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ যন্ত্র। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি পরবর্তী যে প্রশ্নগুলো সেগুলো আমরা একটু খেয়াল করি। বলতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে সর্বপ্রথম সকলকে পরিচিত করিয়ে দেন কে? জেক উইলিয়ামসন, মার্শাল ম্যাকলুহান, ক্রেয়াল ক্রিপ, জোহান এমসি কার্থি। তো উত্তর হচ্ছে আমাদের এখানে গ দিয়েছে, জোহান এমসি কার্থি। এটা মনে রাখবা, ঠিক আছে? এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে সর্বপ্রথম আমাদের পরিচয় করে দেন এই মানুষটা, জোহান এমসি কার্থি। সবাইকে বুঝতে পারছো? একটু আমাকে জানাও, দ্রুত কথা বলো। আচ্ছা, এরপরে পরবর্তী প্রশ্ন বলতেছে এখানে যে মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কি বলে? ডিপ লার্নিং, নিউরাল নেট, নিউরাল পাথ, মেশিন লার্নিং। কি বললা সাজিদ? আবার বলো অপশন, তোমার কথা শুনতে পাচ্ছি খুবই কম। আচ্ছা, খ নাম্বার বলছো নিউরাল নেট। আচ্ছা,
তো দেখি উত্তর কত লেখা আছে। উত্তর হচ্ছে আমাদের খ, এক্সিলেন্ট, নিউরাল নেট, মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতি। দেখো নিউরন থাকে, বুঝছো? নিউরন আমরা জানি আমাদের নিউরন হচ্ছে কি আমাদের মস্তিষ্কের একটা অংশ বা স্নায়ু কোষ এর একক। তো মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিটা হচ্ছে কি এই নিউরাল নেটের অংশ। তো এটা আমাকে জানাও বাকিরা যারা আছো, আয়শা, ফাতেমা, সুমাইয়া, আমেনা, তোমরা কি বুঝতে পারতেছো? একটু আমাকে জানাও, রেসপন্স করো। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখি নেক্সট পরবর্তী। সোহান ডিনার করতে যাচ্ছে। আচ্ছা, এই পরবর্তী অংশ হচ্ছে সত্যিকারের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে কাছাকাছি প্রক্রিয়া কোনটি? সত্যিকারের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে কাছাকাছি প্রক্রিয়া কোনটি? নিউরাল নেট, ইমেজ প্রসেসিং, হিয়ারিস্টিক, তারপর হচ্ছে ডিপ লার্নিং। সত্যিকারের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে সবচেয়ে কাছাকাছি কোনটি হতে পারে বলো তো একটু? ট্রাই করো, চেষ্টা করো, আশা করি পারবা। আগের মতোই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আচ্ছা, এটা নিউরাল নেট না, এটা হচ্ছে কি ডিপ লার্নিং। আচ্ছা, মানে সত্যিকারের মতোই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ করবে বা কাছাকাছি একটা যাবে, সেটা হচ্ছে কি ডিপ লার্নিং। তো এখন ডিপ লার্নিংটা কি, এটা আমার মেন বইয়ের আলোচনা, মেন বই টপিকটা পড়লে মোটামুটি আমরা সহজে বুঝতে পারবো, সমস্যা নাই, মেন বই যখন পড়বা হয়ে যাবে। এবার দেখি পরবর্তী, এটা আমাদের প্র্যাকটিসের জন্য আর কি পড়া। কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত কোনটি ব্যবহৃত হয়? কৃত্রিম বুদ্ধিমত্তায় কোনটি ব্যবহৃত হয়? আচ্ছা, এক্সিলেন্ট, হ্যাঁ, পাইথন ব্যবহার করা হয়, ভেরি গুড। আচ্ছা, আমি দেখাই, কিছু কিছু দেওয়া আছে। আচ্ছা, একটু ওয়েট করো, একটা আসে, আমি এটা একটু ইগনোর করে আসি। আচ্ছা, দেখো আমি দেখাচ্ছি, আমি একটু স্ক্রিনে চলে আসতেছি, হুট করে চলে গেছে স্ক্রিন, তো আবার দেখাচ্ছি, একটু আমি ঠিক করে নিই। তো দেখো, এখানে আমাদের কিছু নোট লেখা আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত আরও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে সি অথবা C++, জাভা, ম্যাটল্যাব, তারপর হচ্ছে কি সুডো, LFSP, CLISP আর ইত্যাদি। এগুলো হচ্ছে সব কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রয়োগ করা হয় কিছু তোমার ভাষা। পাইথন একটা ভাষা। সি প্রোগ্রামিং, তোমাদের কিন্তু এই যে আইসিটিতে সি প্রোগ্রামিং আছে, এটা হচ্ছে 5ম অধ্যায়, খুবই চ্যালেঞ্জিং একটা অধ্যায়। পোলাপাইনটা সবচেয়ে কান্নাকাটি করে যে অধ্যায়, কথা বললাম আর কি। সি প্রোগ্রামিং অধ্যায়ে দেখা যায় অনেক পোলাপাইন কান্নাকাটি করে, এই অধ্যায় বাদ দিতে চায়, অনেকটা ঝামেলার অনেকের কাছে। কিন্তু অধ্যায়টা এত ঝামেলার না, এটা সহজ, জাস্ট একটু প্রসেস অনুযায়ী কাজ করতে পারলেই হলো, সাহস নিয়ে কাজ করতে পারলেই হলো, বা এই অধ্যায়টা একটু সাহস নিয়ে পড়লেই হলো। কিন্তু অনেকে আসলে পড়তে চায় না, কারণ কি অনেকের প্যারা মনে হয়, এটা চ্যালেঞ্জিং, তো এই জন্য আর কি। আস্তে আস্তে সব দেখবা সামনে। যাই হোক, এবার নেক্সট পরবর্তী অংশ নিয়ে আমরা আলোচনা করি। তো পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখতেছি, দেখি আমরা কতটুকু এটা আয়ত্ত করতে পারি বা কতটুকু পড়তে পারি। একটু মনোযোগ দিয়ে সবাই দেখবা, হ্যাঁ। বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবা। যদিও কারেন্ট নাই, একটু কষ্টের মধ্যে ক্লাস নিতে হচ্ছে, দেখি কতটুকু পারি ক্লাস নিতে, আর দেখি কতটুকু আমরা আমাদের গ্রুপ ক্লাস নিতে পারি। ফিজিক্স ক্লাস আজকে হওয়ার কথা, কিন্তু কারেন্টের জন্য আমাদের ক্লাস নিতে কষ্ট হচ্ছে বেশি। দেখো পরবর্তী প্রশ্ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে সফল ক্ষেত্র কোনটি? মানে এআই এর সবচেয়ে সফল ক্ষেত্র কোনটি? মেশিন লার্নিং, এনএলপি, স্পিচ, গেমিং। বলো তো কোনটা হইতে পারে? রোকসানা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এক্সিলেন্ট, হ্যাঁ, উত্তর রাইট, মেশিন লার্নিং। আচ্ছা, আমি দেখাচ্ছি উত্তরটা, উত্তর দেওয়া আছে এখানে, মেশিন লার্নিং। আসলে মেশিন লার্নিংটা হচ্ছে তোমার ওই যে এআই প্রযুক্তি ব্যবহার করে সফটওয়্যার তৈরির মাধ্যমে রোবট তৈরি করা। মেশিন মানে হচ্ছে কি যন্ত্র, লার্নিং মানে হচ্ছে তোমার যন্ত্রের উপর গবেষণা। খেয়াল রাখবা, মেশিন লার্নিং বিষয়টা হচ্ছে যন্ত্রের উপর গবেষণা করা। এই যে মেশিন লার্নিং, মেশিন মানে হচ্ছে যন্ত্র, লার্নিং মানে গবেষণা। মেশিন নিয়ে গবেষণা করা হয় যে সিস্টেমে, সেটাকে বলে রোবোটিক্স। কারণ আমাদের রোবোটিক্সের প্রতিটা পার্টসই কিন্তু একটা যন্ত্রের মতো কাজ করে, মেশিনের মতো কাজ করে। সেখানে যখন আমরা এআই প্রযুক্তি ব্যবহার করি, তখন এই আমাদের যে ইয়াটা আছে তোমার কি জানি বলে, ওই রোবটটা আছে, নিজের বুদ্ধি দিয়ে কাজ করতে পারে বা কাজ করতে শিখে আর কি। ক্লাসে সবাইকে বলতেছি, সবাই তোমাকে জানাও বুঝতেছো কিনা, একটু রেসপন্স করো বাকিরা। থ্যাংক ইউ, রোকসানা জয়েন করছো।
বাকিরা বুঝতে পারতেছো? একটু রেসপন্স করলে ভালো হতো, কথা বইলো। সব ঠিকঠাক আছে সবার এখানে? আচ্ছা, এবার দেখো নেক্সট পরবর্তী, এক্সপার্ট সিস্টেম কি? এক্সপার্ট সিস্টেম কি? অ্যাপ্লিকেশন, যন্ত্র, নিউরাল নেটওয়ার্ক, রোবট। এক্সপার্ট সিস্টেম কি? তো উত্তরটা আমাদের এখানে দেওয়া আছে ক নাম্বার, সেটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন। এক্সপার্ট সিস্টেম এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, মনে রাখবে। হ্যাঁ, অ্যাপসের মতো কাজ করবে। আচ্ছা, এবার দেখো পরবর্তী, এটা আমার বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন, বরিশাল বোর্ড 2023 সালে আসছে। থ্যাংক ইউ অর্পিতা রানী, জয়েন করছো একটু আগে ক্লাসে, খুশি হলাম। তো একটু তাড়াতাড়ি আসলে ভালো হইতো। তারপর জয়েন করছো, খুশি হলাম। আর অফলাইনে পড়া যা দিয়েছিলাম আমাকে জমা দিও, আবার আজকে রাত্রে পড়া নিও আমার কাছ থেকে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ক্ষেত্র হলো, মানে কোথায় কোথায় এআই প্রযুক্তি ব্যবহার করা হয়? কৃষিক্ষেত্রে, ই কমার্স ক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে। নিচের কোনটি সঠিক? বরিশাল বোর্ড 23 সালে আসা প্রশ্ন। 1-2 1-3 2-3 1-2-3। কি বললা? 1-2। আচ্ছা, সাদিদ বলছে 1-2। বাকি একটু বলো তো, বাকিদের মতামত বলো। কৃত্রিম বুদ্ধিমত্তা কোথায় কোথায় ব্যবহার করা হয়? এটা সাধারণ নলেজ, সাধারণ জ্ঞান। এআই প্রযুক্তি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়, ই কমার্সে, যুদ্ধক্ষেত্রে। বাকি একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। আয়েশা, ফাতেমা, রুকসানা, অর্পিতা, স্মৃতি, সুমাইয়া, আমেনা, চেষ্টা করো, পারবা। কি বললো আয়েশা, বলো তো আবার। আচ্ছা, 1-2 বলছো, ওকে। যুদ্ধক্ষেত্রে কি ব্যবহার করা হয় না? একটা বিষয় খেয়াল রাখবা, যুদ্ধক্ষেত্রে যখন আমি প্রতিপক্ষকে, মানে প্রতিপক্ষের অবস্থান জানতে চাই বা প্রতিপক্ষ কি করতে সেটা জানতে চাই, আমাদের কিন্তু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজে লাগে। ড্রোন দিয়ে কিন্তু মানুষ যুদ্ধ করে, ড্রোন। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? এটা আমাকে জানা, আসলে মেসেঞ্জারে একটা কল দিছে তো। আচ্ছা, হ্যাঁ, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। উত্তর রাইট। খেয়াল রাখবা, কৃষিক্ষেত্রেও ব্যবহার করা হয়। কৃষিক্ষেত্রে মাটির উর্বরতা বৃদ্ধির জন্য, ক্ষতিকর কীটনাশক কোথায় আছে বের করার জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হয়। তোমরা বিষয়টা বুঝবা, ড্রোন ব্যবহার করা মানে কি, ড্রোনের মধ্যে কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করা হয় ড্রোনের মধ্যে। কারণ কি, ড্রোন নিজের বুদ্ধি দিয়ে কাজ করে। ড্রোন তো একটা মেশিন, ড্রোন কিন্তু একটা মেশিন। আমাদের ওই ড্রোন না, যে ড্রোন আসলে ভিডিও করে, ওই ড্রোন না। এমন ড্রোন আছে যে ড্রোনের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে আমাদের শত্রুরা কোথায় অবস্থান করতেছে, কি কাজ করতেছে, এগুলো সব জানা যায়। ই কমার্সেও আমার ব্যবহার করা হয়, কৃষিক্ষেত্রেও ব্যবহার করা হয়। তার মানে সব ক্ষেত্রে আমাদের কি আছে, এই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ আছে বা ব্যবহার আছে। সবাইকে বলতেছি, সবাই কি বুঝতে পারছো কিনা এটা আমাকে জানাও। কথা বলো, সবাই কি বুঝছো? একটু রেসপন্স করতে হবে প্লিজ। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। একটু ভয়েসে তাড়াতাড়ি বললে ভালো হয়, আমি তাড়াতাড়ি পড়াতে পারি। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নগুলো বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন, খুবই চ্যালেঞ্জিং প্রশ্ন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, দেখো পরে বলতেছে চট্টগ্রাম বোর্ড 23 সাল আসা প্রশ্ন। বলতেছে এআই ক্ষেত্রগুলো হচ্ছে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার কোন কোন ক্ষেত্রে কাজ করে? মেশিন লার্নিং, রোবোটিক্স আর ওয়ার্ড প্রসেসিং। উত্তর কোনটা হবে? এক্সিলেন্ট, ভেরি গুড। হ্যাঁ, ক নাম্বার। কারণ দেখো, ওয়ার্ড প্রসেসিং এই কাজটা করতে আমার এআই প্রযুক্তির প্রয়োজন হয় না। ওয়ার্ড প্রসেসিং এটা আমি অটোমেটিকলি করতে পারি, সফটওয়্যারের মাধ্যমে করা যায়। কিন্তু আমাদের এখানে এআই প্রযুক্তির তেমন কোনো ব্যবহার প্রয়োজন হয় না এই এআই ক্ষেত্রগুলোতে, সরি, এই ওয়ার্ড প্রসেসিং করতে। ঠিক আছে, মেশিন লার্নিংটা অবশ্যই ব্যবহার করা হয়, রোবোটিক্সে ব্যবহার করা হয়, এটা খেয়াল রাখবা। পরবর্তী প্রশ্ন, এটা আমাদের চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসছিল। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর সুবিধা ভোগ করবে যারা, কারা ভোগ করবে? এটা সবারই পারার কথা। প্রতিরক্ষা বাহিনী, অনলাইন ব্যাংকিং, টেলিমেডিসিন। বলো তো কোনটা হবে? অপশনগুলো একটু আমাকে চ্যাট বক্সে লিখে থাকো তো, আমি আসলে কথা শুনতে পাচ্ছি না, কেন কল দিছিল তো, এই জন্য কথাগুলো আসতে শুনতেছি। চ্যাট বক্সে একটু বলো তো কোনটা হইতে পারে উত্তর, চ্যাট বক্সে লিখে দাও, সবাই একটু চ্যাট বক্সে টাইপ করো। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর সুবিধা ভোগ করবে কারা? চট্টগ্রাম বোর্ড 23। আচ্ছা, এক্সিলেন্ট, গহ হতে পারে উত্তর, রাইট, গহ। হ্যাঁ, স্যাটেলাইটের মাধ্যমে কি হয়, আমাদের দেখা যায় যে ইন্টারনেটের সংযোগ সেটা কি হয়, সুন্দর হয়। তো প্রতিরক্ষা বাহিনী যারা কাজ করে তাদের অবশ্যই নেটওয়ার্ক লাগে আত্মরক্ষার জন্য, কাজকর্ম করার জন্য।
অনলাইনে যত কাজ আছে সবই ইন্টারনেট লাগে। টেলিমেডিসিনও কিন্তু অনলাইনের কাজ। তার মানে কি বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর সুবিধা সবাই ভোগ করবে। প্রতিরক্ষা বাহিনীও ভোগ করবে, অনলাইন ব্যাংকিংও ভোগ করবে, টেলিমেডিসিনও ব্যবহার হবে। সবাইকে বলতেছি, বাকিরা যারা উপস্থিত আছো সবাইকে বুঝতে পারছো? একটু আমাকে রেসপন্স করে জানিও। বুঝতে পেরেছো? আচ্ছা, থ্যাংক ইউ। এর পরবর্তী প্রশ্ন, এটা আমাদের আসছে বোর্ড পরীক্ষা, চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসা প্রশ্ন। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্র কোনটি? ব্যবহারিক ক্ষেত্র এক্সপার্ট সিস্টেম, তারপর হচ্ছে ফাজি লজিক, লার্নিং সিস্টেম। আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কোথায় কোথায় আছে এটা মেন বই পড়লে ভালো বুঝতে পারবা। মেন বইয়ে কিন্তু টপিকটা লেখা আছে। তো এটার মধ্যে 3টা উত্তর দিছে। কি বললা? আসলে এটা একটা নতুন টাইপ আলোচনা, এটা আমার মেন বই আছে, মেন বই থেকে দেখাইতে পারবো, কিন্তু এখন দেখাইতে পারতেছি না, এখন তো ওটা খুঁজতে হবে। যাই উত্তর এখানে সবই দেওয়া আছে, বুঝছো? এক্সপার্ট সিস্টেমও দেওয়া আছে, ফাজি লজিক দেওয়া আছে, লার্নিং সিস্টেমে দেওয়া আছে। তো এই ফাজি লজিক সম্পর্কে আমার তেমন ধারণা নাই এই মুহূর্তে, তাই এটা নিয়ে ব্যাখ্যা দিতে পারতেছি না, এটা মেন বই থেকে দেখতে হবে কষ্ট করে। তো বলি, আমার তো মনে করো যে কারেন্ট নাই, বুঝছো? কারেন্ট নাই, আমার মোবাইলের চার্জটাও খুব কম, আর ব্যাটারি চার্জ কম, এই যে লাইট যেটা। তো আমি আজকে ক্লাসটা আমি এতটুকুই রাখতেছি, আর পড়তে পারতেছি না। আইসিটি ক্লাসটা এখানে রাখি। ফিজিক্স ক্লাসটা 10টা হওয়ার কথা, অনেকেই 10টার অপেক্ষা আছে, তো একটু ফিজিক্স ক্লাস নেওয়ার চেষ্টা করি। যারা সায়েন্সে আছো তোমরা ফিজিক্স ক্লাসে অংশগ্রহণ করো। আর বলি একটা কথা, আমাদের কিন্তু এই সপ্তাহ থেকে স্পেশাল পরীক্ষা আছে। যারা আর্টস কমার্সে আসো তোমাদের কিন্তু হচ্ছে গিয়ে এই সপ্তাহে পরীক্ষা আছে, বাংলা দ্বিতীয় পত্র আর হচ্ছে আইসিটি পরীক্ষা। সাজেশন পেয়ে যাবা গ্রুপ চেক করো। আর যারা সায়েন্সে আছো বায়োলজি পরীক্ষা আছে, আর হচ্ছে মেডিকেল পরীক্ষা আছে, আর ভার্সিটি এ ইউনিট পরীক্ষা আছে। তো সবাই সকল ফ্রেন্ডদেরকে নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করো। তো সবাইকে বলতেছি যারা আর্টস কমার্সে আসো, ফাতেমা মিম, তারপর হচ্ছে অর্পিতা রানী, তারপর হচ্ছে গিয়ে এই দুজনই, তোমরা তো আর্টস কমার্সে, তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষা দিও, ঠিক আছে? পরীক্ষাটা শুক্রবারে হবে, বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা আর আইসিটি পরীক্ষা। আর বাকিরা যারা আছেন আপনারা গ্রুপ ক্লাসে পরীক্ষাটা দিন, আর বাকি পরীক্ষাটাও দেওয়ার চেষ্টা করেন। তো এখন থেকে প্রত্যেক দিন পরীক্ষার সাজেশন দেওয়া হবে গ্রুপে, পরীক্ষা নেওয়া হবে সপ্তাহে একদিন। আর চেষ্টা করো সকল ফ্রেন্ডদেরকে একটু ইনভাইট করতে। আর আমি খুশি হয়েছি তোমরা ক্লাস করছো, এভাবে নিয়মিত ক্লাসে জয়েন করার চেষ্টা করবা। আর আমার কাছে অফলাইনে পড়া দিবা প্লাস পড়া নিবা। এইভাবে পড়তে পারলে আমাদের সারা বছর সিলেবাস কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আমরা এখান থেকে আমাদের পরবর্তী আলোচনা আজকে শুরু করব। থ্যাংক ইউ সো মাচ জয়েন করছো ক্লাসে। হ্যাঁ, এবার সোহান বলো, শুনতেছি, বলো। ওই যে ওই কাহিনী আর কি যেটা কইলাম, মানে ওই যে ডালিয়া মনে করছে যে আমি ফার্স্ট ইয়ার অফলাইনে পড়াইছি, ওদেরকে পড়া দিয়েছি পরীক্ষার জন্য, তাই তো? আমিও তো অবাক হয়েছি যে ওই কি বললো, এটা আমি তো পড়াই নেই। এটা তো ছিল আমার অনলাইনের পরীক্ষার জন্য আইসিটি সাজেশন। আমি বুঝলাম না, ডালিয়ার সাথে তো আমার ফেসবুক অ্যাড না, ওই কেমনে দেখলো সোহান? আছে মনে হয় কোনোভাবে, না না থাকলে কেমনে দেখবো স্যার? ডালিয়ার সাথে তো আমার অ্যাড নাই, ওর সাথে হোয়াটসঅ্যাপ অ্যাড আছে, কিন্তু ওর সাথে তো এমনি ইয়াতে অ্যাড নাই। আমি বুঝলাম না কেমনে দেখলো। ওর ওর একটা ভাই আছে বুঝছেন, ছোট ভাই, মানে কি এরকম জানি ভাই, ওর ভাইয়ের আইডি আছে বুঝছেন, আমার ভাইয়ের আইডি তো হয়তো দেখতে পারে। ও, হইতেও পারে। আর ও মনে করছে আমি অফলাইনে পড়া দিয়েছিলাম, সেই পড়াটাই পরীক্ষা নিতেছি, এটাই মনে করছিল, তাই না? হইতে পারে। ও কি বলছিল তখন? মানে তুমি যে বললা যে হাসি একটা বিয়াট আছে, এটা কি মুহূর্ত ছিল? আমি তো বুঝতেছিলাম না এটা। আরে ওই যে আপনি কইলো না যে এই আপনি অগ্র করাইছেন, আম করে করাইলেন না, পরে যেন আমি মনে করতেছিল যে এই
তুই এত কথা স্কেল লেগে পড়ে আপনি তো কইলেন অনলাইনে করাইছি এটা কারণে করাই পতা চুপ হয়ে রয়েছে বুঝছি ওকে থ্যাংক ইউ আচ্ছা এবার দেখো নেক্সট হ্যাঁ আমরা শুরু করি থ্যাংক ইউ সো মাচ বাচ্চারা জয়েন করছো আসলে আমি ওই যে সোহানের সাথে কথা বলতেছিলাম অফলাইনে পড়াই তো ওদের সাথে কথা হচ্ছিল আচ্ছা তো জয়েন করছো অনেকে আমি আর ইয়ে করতেছি না মিথিলা বানো আসো থ্যাংক ইউ ফাতেমা মিম আসো ইমাম আসো ওকে আর আমি আর বকবক করবো না আমরা ক্লাস শুরু করি দেখো তো কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টিতে কম্পিউটারে ব্যবহৃত হয় কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টি করতে কম্পিউটারে কোন অংশটা ব্যবহার করা হয় ইলেকট্রনিক চিপ উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোপ্রসেসর রাউটার এটার মধ্যে আচ্ছা এখানে আসলে 2 আর 3 দেওয়া 1 আর 2 দেওয়া আছে বুঝছো উত্তরটার মধ্যে দেওয়া আছে 1 আর 2 যে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করতে কম্পিউটারের মধ্যে ইলেকট্রনিক চিপ ব্যবহার করা হচ্ছে আর উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রসেসর ব্যবহার করা হচ্ছে রাউটার আসলে রাউটার এটা তো হচ্ছে আমাদের দেখা যায় কানেক্টিভিটির জন্য যেমন ওয়াইফাই রাউটার থাকে না কানেক্টিভিটির জন্য সিগন্যাল একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে লাগানোর জন্য তো রাউটার ব্যবহার করা হয় তো কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে এই বিষয়টা আর কি ব্যবহার করা হয় না তো সেক্ষেত্রে 1 আর 2 দিছে সঠিক উত্তর যাই হোক আমি এটা বলো বহু মানে কি বহু আরে বহু স্যার কোন জায়গা দেখতেছি না তুমি এই জায়গায় নাই স্যার আমি যে পড়ছিলাম আইসিটি জীবন উপগ্রহ বাংলাদেশে নাকি 4টা উপগ্রহ আছে আর কি বহু উপগ্রহ মানে কি বহু উপগ্রহ না ভূ উপগ্রহ কোনটা মানে বহু না ভূ উপগ্রহ কোনটা আসলে তোমার প্রশ্নটা ভালো করে শুনতে পাই নাই জামিল জয়েন করছো থ্যাংক ইউ ভূ বলছে ভূ আচ্ছা ভূ উপগ্রহ আচ্ছা থ্যাংক ইউ ভূ উপগ্রহ হচ্ছে আমাদের যে উপগ্রহ পৃথিবীর 24 ঘন্টার মতোই আবর্তনশীল থাকে পৃথিবীকে কেন্দ্র করে বা যে উপগ্রহ চাঁদের মতো অনুরূপ হয় আমরা জানি উপগ্রহ কি হয় তোমার ঘুরে প্রত্যেকটা উপগ্রহ কিন্তু এক একটা গ্রহকে কেন্দ্র করে ঘুরে তবে দেখা যায় যে উপগ্রহের গতিবেগ একদিন হয় 24 ঘন্টায় ঠিক আছে আচ্ছা ইলেকট্রনিক চিপ এটা হচ্ছে তোমার আমাদের একটা ডিভাইসের মতো ছোট্ট ডিভাইস ইলেকট্রনিক চিপ বলে যেটাকে আমাদের যেমন দেখা যায় ওই পেন ড্রাইভ থাকে না পেন ড্রাইভের মতো একটা চিপ থাকে ইলেকট্রনিক চিপ এটা দিয়ে আমাদের কাজ করা হয় ভিতরে তো বলি যেটা বলছো আমাদের নাম জানি কি সোহান ভূ উপগ্রহ বলতে বোঝায় এমন একটা উপগ্রহ যে উপগ্রহটার তোমার পর্যায়কাল 24 ঘন্টা মানে একদিন হয় 24 ঘন্টায় যে উপগ্রহের একদিন হয় 24 ঘন্টায় তাকে বলা হয় ভূ উপগ্রহ আর ভূ উপগ্রহ পৃথিবী থেকে স্থির মনে হয় যেহেতু আমাদের পৃথিবী থেকে স্থির মনে হয় এটাকে বলা হয় ভূ উপগ্রহ ঠিক আছে তো সোহান আমার উত্তরটা পাইছো কিনা আমাকে জানাও ভালো একটা প্রশ্ন করছো সোহান তুমি কাছো ক্লাসে তোমাকে জানাও আচ্ছা তাহলে আমরা যাই নেক্সট পরবর্তী জি স্যার আছি ওকে থ্যাংক ইউ বুঝতে পারছো তো উত্তর বুঝছো তো ভূ উপগ্রহ হচ্ছে সেটা আর কি আচ্ছা এবার দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রগুলো হলো কোথায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয় মেশিন লার্নিংয়ে ব্যবহার করা হয় স্পিচে ব্যবহার করা হয় ভিশনে ব্যবহার করা হয় স্পিচ আর ভিশন এক একটা সেক্টর যেগুলো আমরা মনে করো প্রোগ্রামিং নিয়ে কাজ করি কম্পিউটার প্রোগ্রাম নিয়ে কাজ করি তারপর হচ্ছে নতুন প্রজেক্ট তৈরি করি সেগুলোর মধ্যে স্পিচ আর ভিশন রয়েছে এটা আমরা ডিটেলস এখন বুঝতে পারবো না আচ্ছা মোহন জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ মোহন তুমি এইচএসসি 27 ব্যাচ আজকে প্রথম জয়েন করছো খুশি হলাম থ্যাংক ইউ সো মাচ আচ্ছা মোহন তুমি যদি চাও একটু স্পিকারে জানাতে পারো তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা দেখতে পাচ্ছ কিনা থ্যাংক ইউ বলছো ভূ উপগ্রহ খুশি হলাম আচ্ছা তো মোহন তুমি জয়েন করছো থ্যাংক ইউ এবার দেখো নেক্সট এবার পরবর্তী কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক প্রয়োগ কোথায় শেয়ার লেনদেন বিমান চালনা রোগ নির্ণয় কোথায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয় আচ্ছা এখানে একটা ছবি দিয়েছো সোহান ছবিটা লোডিং হচ্ছে ছবিটা আসুক আমি দেখাবো ছবিটা উত্তর দেওয়ার চেষ্টা করো এখানে কোনটা হইতে পারে এক্সিলেন্ট থ্যাংক ইউ সো মাচ উত্তর হচ্ছে ঘ 3টাই হবে সঠিক উত্তর থ্যাংক ইউ আচ্ছা তো একটু আপনারা ওয়েট করেন যারা যারা ক্লাসে উপস্থিত আছেন আমি একটু দেখি একটা প্রশ্ন দেওয়া হয়েছে সোহান প্রশ্নটা দিছে আচ্ছা আচ্ছা এখানে বলছো ভূ উপগ্রহের সংজ্ঞা আচ্ছা ভূ উপগ্রহ আচ্ছা দিছে 2টা ছবি দিছে সোহান সবাই চ্যাট বক্সে দেখো যে 1975 সালে রাঙ্গামাটির
বেতবুনিয়াতে প্রথম ভূপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। ওকে, সুন্দর একটা প্রশ্ন দিয়েছো, এটা আমরা সাধারণ জ্ঞান থেকে জানি। তারপরে বলতেছে ভূপগ্রহের কেন্দ্রের সংখ্যা 4টি। বেতাবুনিয়া 1975 সালে প্রতিষ্ঠা হয়, তালিবাবাদ 1982 সালে, মহাখালীতে 1995 এবং সিলেটে 1997। থ্যাংক ইউ বলার জন্য। আমরা আইসিটি ক্লাসে সাধারণ জ্ঞানও পড়ে ফেললাম। থ্যাংক ইউ সো মাচ সোহানকে। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছেন। এবার নেক্সট পরবর্তী প্রশ্ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফল প্রয়োগ হলো, এগুলো কি জায়গার নাম ও সাল? হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে জায়গার নাম, মানে ভূপগ্রহের কেন্দ্র থাকে, বুঝছো? আমরা দেখি না আমাদের, হ্যাঁ আমরা আসলে দেখি যে, হ্যাঁ অনেকে নেট সমস্যার কারণে ঢুকতে সমস্যা হচ্ছে ক্লাসে। আচ্ছা, আমাদের দেখা যায় যে স্যাটেলাইট উৎক্ষেপণ করতে একটা কেন্দ্র কাজ করে। তো স্যাটেলাইট হচ্ছে কি ভূপগ্রহ আর কি। তো সেরকম কয়েকটা কেন্দ্র আছে আর সাল লেখা আছে যে এই জায়গা থেকে এত সালে উৎক্ষেপণ করা হয়, ইটিসি ইটিসি। আচ্ছা, এবার তোমরা এই প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করো। এখানে একটা প্রশ্ন দেখা আছে, প্রশ্নটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সফল প্রয়োগ হলো কোথায় কোথায় এটা ব্যবহার করা হয় বেশি? ড্রাইভারবিহীন গাড়িতে, আবহাওয়ার ভবিষ্যৎবাণীতে। আচ্ছা, এক্সিলেন্ট। 1 আর 2 ড্রাইভারবিহীন গাড়িতে। 1 আর 3 না না, মলিকুলার মেডিসিনে এটা ব্যবহার করা হয়। 1 2 তো। আচ্ছা আচ্ছা, ওয়েট বলি, এই যে এটা 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 মানে কি স্যার? মলিকুলার মেডিসিন, ওই যে মেডিসিন ওষুধপত্র তৈরি করে না, ওষুধপত্র তৈরি করতে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, তাসিম জয়েন করছো, থ্যাংক ইউ। ওই যে আমাদের ওষুধ, মলিকুলার মেডিসিন, মেডিসিন মানে হচ্ছে যে ওষুধ তৈরি করতে যে ক্ষেত্রে কাজ করে, ওষুধ তৈরি করতে আমরা কিন্তু ওই যে এআই প্রযুক্তি ব্যবহার করি না, আমরা আমাদের মানুষের ব্রেন নিয়ে কাজ করি। আমাদের মানে আমরা আমাদের চিন্তা ভাবনা করে কোন ওষুধে কতটুকু কেমিক্যাল মিশাইতে হবে এটা আমরা বুঝে কাজ করি। তো মলিকুলার মেডিসিন হচ্ছে ওষুধ ক্ষেত্র তৈরি করতে যে ফ্যাক্টরগুলো কাজ করে সেগুলো। তো 1 আর 2 হবে সঠিক উত্তর। বুঝতে পারছো সোহান? আচ্ছা, তো উত্তর হচ্ছে খ, উত্তর হচ্ছে খ 1 আর 2। আবার এইবার আমার নেক্সট প্রশ্ন যাচ্ছি। তো নেক্সট প্রশ্ন যাওয়ার জন্য আমাদেরকে একটু উদ্দীপক করতে হবে। হ্যাঁ, এরপরে মজাদার টপিক আছে আমাদের, বুঝছো? একটু পরেই দেখবা। মাইশা সময় পেলে কম্পিউটারে দাবা খেলে থাকে এবং কম্পিউটারের সাথে দাবা খেলার কদাচিৎ সে জিততে সক্ষম হয়। অবশ্য অনেক সময় মাইশা লক্ষ্য করেছে কম্পিউটার তার প্রদত্ত চালের বিপক্ষে ছোটোখাটো ভুলও করে থাকে। কম্পিউটারে দাবা খেলে আর কি, তোমরা খেলছো অনেক, লুডো খেলছো না, ওরকম আর কি। তো মাইশার কম্পিউটারে থাকা দাবা খেলার প্রোগ্রামটি নিচের কোন ধারণার সাথে তৈরি করা হয়? রোবোটিক্স। এটা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বোঝা যায় স্যার। হ্যাঁ, ভেরি গুড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, এখন কথা হচ্ছে পরবর্তী একটা প্রশ্ন আমাদের বহুপদী আসছে যে মাইশার চালের বিপক্ষে কম্পিউটারও অনেক সময় ভুল চাল দিতে থাকে, কেননা কৃত্রিম বুদ্ধিমত্তায় তথ্য ও অভিজ্ঞতার আলোকে সিদ্ধান্ত গৃহীত হয়ে থাকে, দাবা খেলা সম্ভব নয়, লার্নিং সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচের কোনটি সঠিক? এখানে আসলে এখানে দেওয়া আছে, আচ্ছা এখানে দেওয়া আছে খ নাম্বার 1 আর 3। আচ্ছা, এক্সিলেন্ট, উত্তর রাইট, 1 আর 3। আসলে আমরা জানি আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু আসলে দাবা খেলা মানে এতটাই হয় না, অভ্যস্ত হয় না, কারণ এটা তো হচ্ছে একটা কি এআই। তারপরও দেখা যায় দাবা যারা আমরা খেলি, মানুষের মস্তিষ্ক দিয়েই খেলি, আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব আমরা চিন্তা করে বিবেচনা করে দাবা চাল দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ক্লাসের এই মুহূর্তে আমরা আসবো আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সফল ক্ষেত্র যেটাকে বলা হয় রোবোটিক্স। তোমরা সবাই জানো যে আমরা রোবট নিয়ে কাজ করি, রোবট নিয়ে যে কত কাজ হয়, রোবট নিয়ে অনেক ঝুঁকিপূর্ণ কাজও করা হয়, যে কাজ মানুষের পক্ষে সম্ভব হয় না বা ঝুঁকিপূর্ণ সেই কাজগুলো বর্তমানে কি করতেছে? রোবট করতেছে। তো রোবট কিন্তু মানুষের মতোই চিন্তা করে কাজ করে। তো রোবটের মধ্যে কিন্তু এআই প্রযুক্তি ইনক্লুডেড, কারণ কি রোবট যে চিন্তা করবে তার যে ব্রেনের ক্ষমতা এটা কিন্তু একটা কৃত্রিম বুদ্ধিমত্তা। তো কৃত্রিমভাবে তার ব্রেন তৈরি করা হয়েছে, আর সেই ব্রেন দিয়ে রোবট কি করে? ঝুঁকিপূর্ণ কাজগুলো করে বা বিভিন্ন সিদ্ধান্ত নেয়। তো সবাইকে বুঝতে পারছো রোবোটিক্সের ব্যাপারটা যে বললাম? হ্যাঁ, বুঝতে পারছি। থ্যাংক ইউ। এখন ওকে, আমাদের ক্লাসে যে মোহন ALC মোহন যে জয়েন করছো, তুমি একটু রেসপন্স করলে ভালো হইতো। নাদিয়া জয়েন করছো, থ্যাংক ইউ। একটু আমাকে জানাইও তুমি কি বুঝতে পারতেছো না, ক্লাস বুঝতেছো কিনা, দেখতেছো কিনা, একটু আমাকে জানাইও। চ্যাট বক্সে বললেও হবে, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। আমাদের ক্লাসে এই মুহূর্তে 13 জন জয়েন করছো। আচ্ছা, এবার নেক্সট পরবর্তী এখন আমরা শিখবো। ওকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। তো বলি মোহন, তোমার ফ্রেন্ড থাকলে ওদেরকেও লিঙ্কটা শেয়ার করে দিও ক্লাস করার জন্য। আচ্ছা, এখন কথা হচ্ছে যে দিনাজপুর বোর্ড 2023 সালে আসা একটা প্রশ্ন, রোবট গঠনে
কয়টি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে? এটা আমাদের একটা বেসিক নির্ভর, তো উত্তর তো দেখে ফেলছো, হ্যাঁ ভুলবশত। যাই হোক, উত্তর হচ্ছে 3টা। রোবট গঠনে 3টা ফ্যাক্টর নিয়ে কাজ করা হয়। রোবট তৈরি করার জন্য 3টা ফ্যাক্টর নিয়ে কাজ করা হয়, মনে রাখবো, মুখস্থ করো। রোবট তৈরি করতে 3টা বিশেষ বিশেষ দিক নিয়ে কাজ করতে হয়। এখন এই 3টা বিশেষ বিশেষ দিক আমাদের মেন বইতে ভালো করে লেখা আছে, ব্যাখ্যা সহ। সেগুলো আমরা ব্যাখ্যা মেন বই থেকে পড়লেই হয়ে যাবে। সবাইকে বলতেছি, এই এমসিকিউটা মুখস্থ হয়েছে সবার। 3টা বিশেষ বিশেষ দিক রয়েছে যার মাধ্যমে রোবট তৈরি করতে পারি। একটু রেসপন্স করো, বাকিরা কথা বললো, বুঝতে পারলা কিনা একটু কথা বললে ভালো হয়। সবাইকে বুঝতে পারছো? আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে নেক্সট পরবর্তী যে প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2016 সালে আসা প্রশ্ন, দেখি এটা কারা কারা উত্তর করতে পারেন। তো এখানে আমাদের বলতেছে রোবোটিক্স আসলে কি? রোবট বিজ্ঞান, রোবটের ক্রিয়ানীতি, শিল্পে ব্যবহৃত রোবট, রোবট তৈরিতে ব্যবহৃত ভাষা। আচ্ছা, তো নাদিয়া বলতেছো ক নাম্বার, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। রোবট বিজ্ঞান, ভেরি গুড, এক্সিলেন্ট, উত্তর রাইট। এটা কুমিল্লা বোর্ড 16 সালে আসা প্রশ্ন। দেখছো আমরা কিন্তু বই না পড়েও কিন্তু অনেকেই পারতেছি, তার মানে কিন্তু আমরা দেখা যাচ্ছে মোটামুটি লেখাপড়ায় অনেকটা স্পিডে আসি। আচ্ছা, রোবট শব্দ তিনটি জিনিস। আচ্ছা হ্যাঁ, 3টি জিনিসটা খেয়াল রাখবা। আচ্ছা, তো যাই হোক, আমরা কিন্তু এখন থেকে চেষ্টা করব, আমরা বই না পড়লেও সমস্যা নাই, আমরা এমসিকিউ সলভ করার ক্ষেত্রে এমসিকিউ পড়বো, এমসিকিউ শিখবো। আমাদের বই যে পড়তেই হবে এমসিকিউর জন্য এমন বাধ্যবাধকতা বর্তমানে নাই, মানে এখন নাই। যখন বই কিনবা বই পড়বা, এখন আপাতত এগুলো পড়লেই হবে। আচ্ছা, V2026 নামে জয়েন করছো, তোমার নামটা জানতে পারলে ভালো হইতো, তোমার নামটা লিখে দিও। আচ্ছা, এবার যাই নেক্সট, পরবর্তী। এটা হইল। এখন পরবর্তী প্রশ্নটা সবাই পারবেন যেহেতু উত্তরটা আমাদের জানা আছে। একটু লেট হয়ে গেল স্যার, সমস্যা নাই, জয়েন করছো, খুশি হলাম। প্রযুক্তির যে শাখা রোবট ধারণা, নকশা, উৎপাদন কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়নের সংশ্লিষ্ট। এক্সিলেন্ট, তো এটা নিয়ে আর বলতে হবে না, ভেরি গুড, রোবোটিক্স হয়ে গেছে। আচ্ছা, এর পরবর্তী শব্দ, এইবার দেখি এই প্রশ্নটা আমরা কজন করতে পারি। নিচের কোনটি রোবট শব্দের অর্থ প্রকাশ করে? আচ্ছা আচ্ছা, একজন বলছো যন্ত্র মাধ্যম, আরেকজন বলছো কৃত্রিম যন্ত্র। আচ্ছা, বাকিরা বলো তো কোনটা হইতে পারে, একটু গেস করো। ভিন্ন গ্রহবাসী, কৃত্রিম যন্ত্র। আচ্ছা, কৃত্রিম যন্ত্র। আচ্ছা, কৃত্রিম যন্ত্র, যন্ত্র মানব, উন্নতর জীব। আচ্ছা, রোবট শব্দটির অর্থ প্রকাশ করে। আসলে একটা বিষয় একটা বুঝাই, শোনো, কৃত্রিম মানে কি জানো? কৃত্রিম মানে হচ্ছে মানুষ তৈরি করে। এখন কৃত্রিম যন্ত্র সব কিছুই কিন্তু কৃত্রিম যন্ত্রই। যেমন একটা মোটর, এটাও কিন্তু কৃত্রিম যন্ত্র। একটা বই, যদিও বই যন্ত্র না, মনে করো একটা মোবাইল, এটাও কৃত্রিম যন্ত্র। কৃত্রিম মানে মানুষ তৈরি করে, আর যন্ত্র মানে যন্ত্র। তো রোবট মানুষই তৈরি করছে, এটা আমরা জানি, কিন্তু রোবট একটা বিশেষত্ব আছে। তো রোবট যে মানুষ তৈরি করছে, এটা কি একটা বিশেষত্ব আছে, সেই ক্ষেত্রে উত্তর হবে যন্ত্র মানব। এটা কিন্তু শুধু কৃত্রিম যন্ত্র নয়, এটা যন্ত্র মানব। মানুষ তো রোবটই তৈরি করছে, মানুষ তো সবই তৈরি করে, তো সবার সাথে তো রোবটের তুলনা হয় না। রোবট একটা হচ্ছে একটা আনকমন জিনিস, বা রোবট হচ্ছে একটা ইউনিক জিনিস, তো এই জন্য উত্তরটা ইউনিক হবে। তো উত্তরটা হবে আমাদের যন্ত্র মানব। কৃত্রিম যন্ত্র এটা যায়, মানে কৃত্রিম যন্ত্র উত্তরটা রাইট। হ্যাঁ, কৃত্রিম যন্ত্র উত্তরটা রাইট, কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য যে শব্দ সেটা হচ্ছে কি যন্ত্র মানব। কারণ কি, মানুষের মতো যে যন্ত্র কাজ করে তার নাম রোবট। কিছু কিছু এমসিকিউ থাকবে যে হ্যাঁ, ভেরি গুড, ভালো একটা প্রশ্ন করছো সাদি। যদি এখানে যন্ত্র মানব দেওয়া না থাকতো সেক্ষেত্রে আমরা কৃত্রিম যন্ত্র সঠিক করতাম, কিন্তু এখানে যন্ত্র মানবটা যেহেতু দেওয়া আছে, এটা সবচেয়ে গ্রহণযোগ্য এবং কি সবচেয়ে যায়। এই রোবটের সাথে যন্ত্র মানবটা সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর, এই জন্য আমরা এটা ব্যবহার করতেছি, কৃত্রিম যন্ত্র ব্যবহার করতেছি না। এইটা কিন্তু একটা চ্যালেঞ্জিং প্রশ্ন ছিল, যদিও বোর্ড পরীক্ষা আসে নাই, কিন্তু প্র্যাকটিসের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। এটা আমাকে জানাও সবাইকে বুঝতে পারলো কিনা। থ্যাংক ইউ, জয়েন করছো অর্পিতা, খুশি হলাম। বাকিরা বুঝতে পারছো? কিছু কিছু এমসিকিউ থাকবে, আমাদের এভাবে একটু চিন্তা করে কাজ করতে হবে। থ্যাংক ইউ, বুঝতে পারার জন্য খুশি হলাম। আচ্ছা, এবার নেক্সট পরবর্তী অংশ আছে, কিন্তু আমাদের 27 ব্যাচের জাকানাকা ক্লাস আছে, জিএফ এর ক্লাস আছে, জিএফ নদী নৌকার, বুঝছো? যাই ক্লাসটা মিস দিও না। আর 26 ব্যাচের তো ক্লাস আছেই, রাত 10টায় স্পেশাল ক্লাস। ওকে, আচ্ছা, এবার আমি যাই নেক্সট পরবর্তী। এই প্রশ্ন আমাদের মাদ্রাসা বোর্ড 2016 সালেও আসে, চট্টগ্রাম বোর্ড 2017 সালে আসে। খুবই খুবই স্পেশাল প্রশ্ন। অ্যাকচুয়েটর, বিএফ নাই। আচ্ছা, থ্যাংক ইউ সোহান। আসলে ওই যে নদী নৌকার অঙ্ক করাবো, তো ভেক্টরের নদী নৌকা অঙ্ক করছো না ফিজিক্সে, সেখানে তো
একটা জিনিস আছে, সেই জন্য আর কি বললাম যে জিএফ এর অঙ্ক করাবো আজকে। না বিএফ নাই, বিএফ সম্পর্কে কিছু পাওয়া যায় নাই, যদি পাই আমি জানাবো না। যাক আজকে মনে মজাদার ক্লাসটা না? হ্যাঁ হ্যাঁ বললেন আজকে মজাদার ক্লাসটা, হ্যাঁ হ্যাঁ ক্লাস একটু পরই হবে ক্লাসে। সোহান একটু তুমি একটু হাসবা, মন প্রাণ খুলে হাসো, চ্যাট বক্সে কি হাসলে হয় বলো তো? থ্যাংক ইউ উত্তরটা। জিএফ ক্লাস চ্যাট বক্সে আসি স্যার, মানুষ ও মানুষ বেশি না, সবাই আমরা হাসি উপভোগ করতে চাচ্ছিলাম তো এই জন্য আর কি। আচ্ছা জিএফ ক্লাস বাদ দেওয়া যাবে না, আচ্ছা ক্লাসটা করো যারা সায়েন্স গ্রুপে আছে। ওকে, তো এটা হলো। হ্যাঁ অ্যাকচুয়েটর মানে কি? অ্যাকচুয়েটর মানে হচ্ছে, সাপোজ আমি তোমাকে প্রশ্ন করি, একটা বাস বা একটা ট্রাক বা একটা গাড়ি যে চালায় তাকে কি বলে বলো তো? বাস যে চালায় তার নাম কি? ড্রাইভার। ড্রাইভার, ভেরি গুড। বাস ড্রাইভার। বাস ড্রাইভার, এক্সিলেন্ট। তো অ্যাকচুয়েটর হচ্ছে রোবটকে চালানোর একটা সিস্টেম। রোবটকে সম্পূর্ণরূপে যে নিয়ন্ত্রণ করবে বা চালাবে এটাই হচ্ছে অ্যাকচুয়েটর। এই অ্যাকচুয়েটরের মাধ্যমে, হ্যাঁ বলো। মানে আপনার একবার কইছিলাম আগে যে ট্রেন যে চালায় আরে কি কয়? আরে কি যদি কইছিলাম, আরে আমার মনে নাই পুরোপুরি, ভুলে গেছি কাজ, সরি। স্যার একটা প্রশ্ন আছে। বলো বলো প্রশ্ন। তাহলে ফেসবুক তো আমরা চালাই, তাইলে আমরা কি ফেসবুক আর? যাক ভালো কথা বলছো, ফেসবুক আর। হ্যাঁ আসলে বলা যায় কিছু কিছু বিষয় আসলে দেখা যায় আমাদের, আমরা ওই সমর্থক শব্দের মতো খুঁজি যে এটা যদি এরকম হয় তাহলে এটা আসলে এরকমও হবে। ঠিক কথা, ভালো কথাই বলছো, কারণ আমাদের আসলে সবসময় তো সিমিলার কথা মানা যায় না বা সিমিলার কথা হয় না। এই যন্ত্র কি জানি বলছিলা, ট্রেন চালকের নাম জানি কি, আমার খেয়াল নাই বুঝছো। ফেসবুকে ড্রাইভ করা যায় নাকি? না না ঠিক আছে, তারপর মানে চালানো তো যায় না, আমরা তো চালাই। ও আর কি নিয়ন্ত্রণ করি বা আমরা ইউজ করি আর কি, এটাই। আচ্ছা যাই হোক, এখন বলো সোহান, তুমি যে বলছিলে না উত্তরটা বলে দাও, আসলে খেয়াল নাই আমার, বলছিল অনেক আগে, মনে আসিল হালকা হালকা, একটু বলো তো উত্তরটা কি হবে? বলো বলো বলো, সবাই শিখুক। মানে বাষ্প কিছু একটা হবে, বাষ্প কিছু একটা জানি, মানে কিছু একটা সামথিং, পরে আর খেয়াল নাই। আচ্ছা এটা চ্যাট বক্সে বলে দাও তাহলেই হবে, যদি ভয়েসে বলতে না পারো চ্যাট বক্সে বললেও হবে। আচ্ছা দেখো আমি দেখাই নেক্সট প্রশ্ন। আচ্ছা এবার দেখো, আচ্ছা বললাম যে অ্যাকচুয়েটর মানে কি? অ্যাকচুয়েটর মানে হচ্ছে কি? লোকো পাইলট। ওকে থ্যাংক ইউ, খুশি হলাম। আচ্ছা আচ্ছা এবার দেখো নেক্সট পরে, এবার কথা হচ্ছে যে অ্যাকচুয়েটর মানে কি? যে যে সিস্টেমটা রোবটকে চালায় আর কি। আচ্ছা পরবর্তী প্রশ্ন, এটা আশা করি পারবেন। রোবটের আকার আকৃতি কিসের উপর নির্ভর করে? মানুষের উপর, কৃত্রিম বুদ্ধিমত্তার উপর, ডিজাইনের উপর? এক্সিলেন্ট, রোবটের কাজের উপর। কারণ রোবট কি বড় হবে না ছোট হবে, গোলাকার হবে না লম্বাটা হবে, এটা কিন্তু রোবট কোন ধরনের কাজ করবে এর উপর ডিপেন্ড করে হয়, খেয়াল রাখবে বিষয়টা। চেষ্টা করছো, থ্যাংক ইউ সো মাচ। মানুষই কাজটা করে, তবে রোবট আসলে কেমন কাজ করবে এর উপর ভিত্তি করে রোবটকে বড় সাইজ বানানো হয়, ছোট সাইজ বানানো হয়, বিভিন্ন অ্যাঙ্গেলে বানানো হয় আর কি। এই জন্য উত্তর হবে খ, রোবটের কাজের উপর ডিপেন্ড করে রোবটের আকৃতি দেওয়া হয়। সবাই কি পুরো ব্যাখ্যাটা বুঝতে পারছেন? থ্যাংক ইউ সো মাচ। ওকে হ্যাঁ এবার নেক্সট পরবর্তী হচ্ছে গিয়ে আমার বই থেকে বসো জামিল। হ্যাঁ জামিল বুঝো নাই? জামিল তুমি কি বুঝতে পারো না এমসিকিউটা? না না বুঝি না, এটা রোবটের কাজের উপর আকার আকৃতি কেমনে নির্ভর করে, তো মানুষের উপর হওয়ার কথা। আচ্ছা বলি, শোনো বলছে রোবটের আকার আকৃতি কিসের উপর নির্ভর করে। আচ্ছা রোবট তো কারা বানায়? রোবট তো মানুষই বানায়, তাই না? এখন মানুষ যেহেতু বানাচ্ছে, এখন মানুষটা চিন্তা করলো যে আমি একটা রোবট বানাবো, এই রোবট দিয়ে কি করব আমি, এই রোবটের কাজটা কি হবে, এই রোবটটা কি আমার ন্যানো রোবট হবে নাকি বৃহৎ বড় রোবট হবে? ন্যানো রোবট মানে কি? এই ন্যানো রোবট কিন্তু মানুষের এই বুঝতে পারছি হ্যাঁ কাজের মধ্যে। ওকে থ্যাংক ইউ। আচ্ছা এরপর দেখো নেক্সট, রোবট কোন কাজে ব্যবহার করা হয় বলো তো? প্রশাসনিক সিদ্ধান্ত, মানুষের
বিকল্প হিসাবে, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, রোবট মানুষের বিকল্প হিসাবে বিপজ্জনক কাজে ব্যবহার করা হয়। দুর্দান্ত উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। আচ্ছা, এবার নেক্সট একটা স্পেশাল বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন, দেখি এটা কয়জন করতে পারো। কারণ আমরা জানি রোবটের মাধ্যমে কিন্তু দেখা যায় অনেক বিপজ্জনক কাজও কি করা হয়, সমাধান করা হয়। আলহামদুলিল্লাহ, খুশি হলাম, বিগত অনেক দিন পর আজকে 15 জন ক্লাস করতেছো, এইচএসসি 27 ব্যাচ এবং এইচএসসি 26 ব্যাচ মিলিয়ে। খুশি হলাম, কারণ আমি আসলে সবাই নিয়ে ক্লাস করতেই পছন্দ করি বেশি, বা সবাই ক্লাসে আসলে অনেক ভালো লাগে বা মনটা ফুরফুরা হয়। কিন্তু যখন দেখা যায় অনেকে ক্লাস করতে পারতেছে না, তো তার জন্য মনটা অনেক খারাপ হয়ে যায়। তো আশা করি তোমরা এই আমার মনটাকে খারাপ করবা না, বা আমার মনে কষ্ট দিবা না, তোমরা চেষ্টা করবা নিয়মিত ক্লাস করার জন্য। আর আমি তোমাদের কিন্তু আজকে থেকে একটা প্রোগ্রাম চালু করেছি, হাতের লেখা। প্রত্যেকদিন 5টা করে শব্দের অর্থ দিচ্ছি, শব্দ দিচ্ছি, অর্থ দিচ্ছি, এগুলো মুখস্থ করে খাতায় লিখে আমাকে দেখাবা। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত প্রায় অনেকে দেখায় ফেলছো, আমি খুশি হয়েছি। যারা দেখাইতে পারো নাই, রাত 12টার মধ্যে দেখা। আচ্ছা, সিনোনিম অ্যান্টোনিম আমি দেই না, বুঝছো? আসলে সিনোনিম অ্যান্টোনিম দিতে গেলে দেখা যায় অনেক বৃহৎ হয়ে যায়, বড় হয়ে যায়। আসলে ওটা লিখতে গেলে সময় লাগে প্রচুর। এই জন্য আমি যতটুকু পারছি চেষ্টা করছি, আমার সময় সাধ্য মতো আমি চেষ্টা করতে। অন্তত পক্ষে শব্দের অর্থটা মুখস্থ করলেই এনাফ। সিনোনিম অ্যান্টোনিম এমনিতেই পেয়ে যাবা। তুমি যখন এটা পড়বা দেখবা যে এটা সিমিলার ওয়ার্ড তুমি এমনিতেই খুঁজে পাচ্ছ, অনেক সমস্যা নাই, আস্তে আস্তে পেরে যাবা। তো আপাতত এতটুকুই দিও যতটুকু হয়। একটা কথা আছে, নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। আমি কিন্তু এই প্রোগ্রামটা বন্ধ করে দিয়েছিলাম। কেন বন্ধ করেছিলাম জানো? আমার প্রচুর চাপ পড়ে যেত, এটা লিখতে লিখতে প্রচণ্ড সময় লাগতো, প্রায় আধা ঘন্টার মতো লেগে যেত এই সিনোনিম অ্যান্টোনিম লিখতে গিয়া। তো এত সময় তোমার হয় না, এই জন্য বন্ধই করে দিয়েছিলাম বাধ্য হয়ে। আলহামদুলিল্লাহ, আজকে থেকে আবার শুরু করতে পারছি। তবে নাই মামার চেয়ে কানা মামা যেহেতু ভালো, একটু হলেও তো পারছি, তো ওইটা নিয়ে আমি সন্তুষ্ট থাকি। আশা করি এখন থেকে পারবা। আজকের এই ক্লাসে সর্বশেষ একটা এমসিকিউর মাধ্যমে আমরা ক্লাস শেষ করতেছি। রাজশাহী বোর্ড 2016 সালের প্রশ্ন, কোনটি রোবটের ব্যবহার জটিল সার্জারি চিকিৎসায়, ব্যক্তির স্বাক্ষর শনাক্তকরণে, নতুন জাতের বীজ উৎপাদনে, টেনিস বলের? আচ্ছা, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, উত্তর রাইট, জটিল সার্জারি চিকিৎসা। আমরা জানি সার্জারি মূলত মানুষই করে, কিন্তু রোবট এখন করে। যদি জটিল সার্জারি হয়ে থাকে, রোবট এই নিখুঁতভাবে কাজগুলো করার চেষ্টা করে। তো এই ছিল আমাদের আজকের মতো সর্বশেষ এমসিকিউর মাধ্যমে পুরো ক্লাসটার জার্নি। তো সবাইকে বলতেছি, ক্লাস তো করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে তো। জটিল সার্জারি মানে যে জায়গায় মানুষ হাত দিতে পারে না, খুবই জটিল, সে জায়গায় রোবট দিয়ে করানো হয়। তুমি হয়তো বা জিনিসটা খেয়াল করো নাই, এটা আমাদের মেডিকেল ইয়ার মধ্যে আছে, মেডিকেল যে প্রোগ্রামগুলো বা প্রতিষ্ঠান সেগুলো অবশ্যই এটা আছে। তো বলি সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্মৃতি, তারপর হচ্ছে মোহান, তুমি আজকে প্রথম ক্লাস করছো, অনেক খুশি হয়েছি, থ্যাংক ইউ সো মাচ। এরপর হচ্ছে তামান্না ওয়ান, তারপর ইমন, ফাতেমা, তারপর হচ্ছে নাদিয়া, মারুফ, জামিল, সোহান, অর্পিতা রানী, রুদ্র, সাদিদ, আর হচ্ছে V2026, তোমার নাম তো জানলাম না। যাই হোক, আজকের মতো ক্লাস এখানে শেষ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আর রাত 10টা বাজে কিন্তু আমাদের 26-এ স্পেশাল ক্লাস, আর একটু পরে হচ্ছে গিয়ে জিএফ এর ক্লাস আছে, 27 বেজে তোমরা আসবা। তো কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো, এনিওয়ান? কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। থ্যাংক ইউ সো মাচ। তো আমি আশা করবো নেক্সট ক্লাসে অবশ্যই মোহান জয়েন করবা, আর অবশ্যই তোমার ফ্রেন্ডদের নিয়ে আসবা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সুপার স্পেশাল এমসিকিউ সলভিং ক্লাসের ধারাবাহিক প্রোগ্রামে আজকে আমরা পরবর্তী টপিক থেকে আলোচনা শুরু করব। আজকের ক্লাসের শুরুতেই তোমাদের সামনে একটা চমক নিয়ে আসতেছি। এই চমকটা খুবই সিম্পল। তোমরা সবাই সামনে দেখতে পাচ্ছ একটা ছবির মতো কিছু দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা সাপ্লিমেন্ট, আর এটা আমাদের নিউটন কোম্পানি থেকে প্রকাশ করা সাপ্লিমেন্ট। এই সাপ্লিমেন্টটায় 2025 সালে, মানে এই বছর 2025 সালে যত বোর্ড পরীক্ষার প্রশ্ন আসে আইসিটি, সৃজনশীল এবং এমসিকিউ ব্যাখ্যা সহ সুন্দরভাবে সবগুলো এই সাপ্লিমেন্টে দেওয়া আছে। বাজারে অলরেডি বের হয়ে গিয়েছে সাপ্লিমেন্টটা, সবাই দ্রুত কিনবা। 26 ব্যাচ যারা আছো তারাও কিনবা, 27 ব্যাচ যারা আছে তারাও কিনে ফেলবা ইমিডিয়েটলি। আমি কিন্তু কোনো মার্কেটিং করতেছি না, কারণ কি এই সাপ্লিমেন্টটা আমি পাইছি তো বিগত 2 দিন আগে আমাদের কোচিংয়ে চলে আসছে। আমি আজকে অনেক সুন্দর করে এটা গবেষণা করছি, দেখছি সাপ্লিমেন্টটা অনেক নিখুঁতভাবে সুন্দরভাবে আলোচনা করা আছে, টাইপ ওয়াইজ সুন্দরভাবে লেখা আছে, সাজেশনও দেওয়া আছে এবং এমসিকিউর ব্যাখ্যা সহ দেওয়া আছে এবং ব্যবহারিকও আছে। আমি জাস্ট তোমাদের সাপ্লিমেন্টে দেখাচ্ছি, নিউটন পাবলিকেশনের সাপ্লিমেন্টটা।
এই সাপ্লিমেন্টে ব্যবহারিক সহ সব উল্লেখ করা আছে, আইসিটি সাপ্লিমেন্ট, তথ্য যোগাযোগ প্রযুক্তি। আর এটা আসলে 26 সালে যারা পরীক্ষা দিবা সামনের বছর এইচএসসি তাদের জন্য স্পেশালভাবে তৈরি করা। তবে 27 ব্যাচ যারা আসো অবশ্যই তারা এখন থেকেই এই সাপ্লিমেন্টটা সংগ্রহ করতে পারো। এটা সংগ্রহ করলে তোমার আর কোনো টেস্ট পেপার, গাইড আর অন্য কোনো শিটমিট তেমন প্রয়োজন নাই, জাস্ট প্র্যাকটিসের জন্য এই সাপ্লিমেন্টই যথেষ্ট ইনশাল্লাহ। এখানে আমাদের 2025 সাল থেকে 2016 সাল পর্যন্ত সবগুলো বোর্ড প্রশ্ন এখানে ইনক্লুড করা আছে, এমসিকিউ সিকিউ উভয়। সবাইকে বুঝতে পারছো? এটা আমাকে জানাও। জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। তো যার টেস্ট পরীক্ষার অপেক্ষা আছো, টেস্ট পরীক্ষার পর কিনবা, কোনো প্রয়োজন নাই, এখনই কিনে ফেলো। টেস্ট পরীক্ষার পরে কিনলে কিনবা, না কিনলে নাই, কিন্তু এখনই কিনে প্র্যাকটিস শুরু করে দাও। সামনে টেস্ট পরীক্ষার সামনে তোমাদের আছে, এটা কিনলে মোটামুটি প্র্যাকটিস ভালো হবে, অনেক প্রশ্ন এখানে আছে। তো আশা করি বুঝতে পারছো এটা আসলে কোনো মার্কেটিং না, এটা আমি নিজ উদ্যোগে বলছি, নিজ দায়িত্বে বলছি। কারণ যেই বইটা বাজারের বেস্ট, যে বইটা পড়লে তোমার পরীক্ষার জন্য ভালো হবে, সেই বইটা আমি সাজেস্ট করব। সেটা বইও হইতে পারে, গাইডও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো এই জন্য তোমাদের বললাম তোমরা চেষ্টা করো এই সাপ্লিমেন্টটা খুব শীঘ্রই ক্রয় করার জন্য। আমি একটু ভেতর দিকে একটু খুলে দেখাচ্ছি, তাহলে মোটামুটি বুঝতে পারবা। হ্যাঁ, আমি একটু দেখাই কিছুক্ষণ। সাপোজ এটা আমার প্রথম অধ্যায়, বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষিত, আমরা যেটা পড়তেছি এমসিকিউ সলভিং ক্লাসে। এখানে মোটামুটি আমাদের দেওয়া আছে বিগত কোন কোন বোর্ডে কয়টা করে প্রশ্ন আসে, অ্যানালাইসিস করা আছে। এরপর আমাদের লেখা আছে টপিক, এটা খুবই স্পেশাল, বুঝছো? আসলে তুমি যখন এই সাপ্লিমেন্টটা খুলবা, সাপ্লিমেন্টের এটাই হচ্ছে তোমার সাজেশন। তোমার সাজেশনের জন্য আর দৌড়াদৌড়ি করতে হবে না। সাজেশনের জন্য স্পেশাল গ্রুপে অ্যাড হও, স্পেশাল কোর্সে ভর্তি হও, তারপরে হচ্ছে স্পেশালভাবে মেসেঞ্জারে অ্যাড হও, হাবিজাবি এত কিছু প্রয়োজন না, জাস্ট গাইডটা কিনো আর সাজেশন পেয়ে যাবা। এইটাই সাজেশন। সবাইকে বলতেছি প্রতিটা অধ্যায়ের মধ্যে এই সাজেশনটা লেখা থাকে। যেমন দেখো টপিকের নাম থাকে বিশ্বগ্রাম, তারপর হচ্ছে এই ভার্চুয়াল রিয়েলিটি, তারপর প্রাত্যহিক জীবনে প্রযুক্তি, হাবিজাবি, মানে যত আছে সবই এই টপিকে লেখা আছে। আর কত স্টার লেখা আছে, 3 স্টার, 5 স্টার, 7 স্টার, মানে টপিক ওয়াইজ লেখা আছে কতগুলো ইম্পর্টেন্ট। তো এগুলো তোমরা চেষ্টা করবা জাস্ট দেখার জন্য, যা সাপ্লিমেন্ট কিনবা আর এই সাজেশন পেয়ে যাবা, পড়া শুরু করবা, হয়ে যাবে। তো একজন প্রশ্ন উত্তর দিছো বা বলছো ছোটো থেকে লেকচার নিউটন কিনি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অবশ্যই লেকচার বা নিউটনের মতো বেস্ট আমি আর দেখি নাই কোনো গাইড। যাই হোক, এর পরবর্তী আমাদের যে কিছু ইনফরমেশন দেওয়া আছে যেগুলো ইম্পর্টেন্ট, এবং আমাদের পরবর্তীতে এই যে প্রতিটা টপিক অনুযায়ী এই যে লেখা আছে। আচ্ছা আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা বলি একটু ওয়েট, আমার নেট ঠিক আছে, একটু ওয়েট করতে হবে। সাদিদ একটু কষ্ট করো। হ্যাঁ, আনিসুর জয়েন করছো, খুশি হলাম, নতুন হয়তো তুমি জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার যেটা বলতেছিলাম বাচ্চারা খেয়াল করো। তো এই যে আমাদের এমসিকিউর উপরে সঠিক উত্তর লেখা থাকে, প্লাস ব্যাখ্যাও থাকবে যে কেন এটা হইলো, কেন এটা হইলো না, ইটিসি সব ব্যাখ্যা থাকবে। তো অনেকটা চমৎকার বই। এখানে তো প্রথমে এমসিকিউ দেওয়া আছে এবং পরবর্তীতে আমাদের সৃজনশীল লেখা আছে। আমরা একটু দেখতে চাচ্ছি সৃজনশীল। এই যে আমাদের সৃজনশীল প্রশ্ন ঢাকা বোর্ড 25 এবং 25 থেকে শুরু করে 16 সাল পর্যন্ত অনেকগুলোই এভাবে স্টেপ বাই স্টেপ সাজানো আছে। তো আমি একটু মোটামুটি রিভিউ দিলাম, মোটামুটি আশা করি বুঝতে পারছো। অনেকগুলো এমসিকিউ, অনেকগুলো সিকিউর সমন্বয় আমাদের কি এই বইটা সাজানো আছে, ক খ সবই আছে। এবং এমসিকিউ যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এই ব্যাখ্যাগুলোর মাধ্যমে তুমি বুঝতে পারবা কীভাবে একটা এমসিকিউ সলভ করতে হয়। বা এমসিকিউ পারতেছো না, ব্যাখ্যা দেখলে এমসিকিউ পেরে যাবে, তখন তোমার আর স্যার ম্যাডামের হেল্প নিতে হবে না, নিজেই বাসায় বসে পড়তে পারবা। তো এই আমি মোটামুটি পুরো যে বইটা আছে সাপ্লিমেন্ট আর কি, এমসিকিউ সিকিউর একটা স্পেশাল ওভারঅল দিলাম, একটা ব্যাখ্যা দিলাম। তো মোটামুটি আশা করি বুঝতে পারছো, এটা খুবই প্রয়োজন, ইমিডিয়েটলি সবাই কিনে ফেলবা। এইবার এটা কিন্তু ফুল সিলেবাস, শর্ট সিলেবাস না, একবারে তোমার 6টা অধ্যায় দেওয়া আছে। ওকে, আর রিসেন্টলি একটা বিষয় তোমাকে আমি বলি, সেটা হচ্ছে যারা আপাতত কিছু প্রশ্ন দেখতে চাও যে স্যার আপনি তো আপনার কাছে আছে, আমাদের কাছে না, আমরা একটু দেখতে চাই 25 সালে এমসিকিউ প্রশ্নগুলো কীরকম, সৃজনশীল প্রশ্নগুলো কীরকমভাবে এখানে লেখা আছে, বা এই টেস্ট পেপার বা এই সাপ্লিমেন্টের একটু রিভিউ যদি একটু বই থেকে ছবি তুলে দিতে পারতেন তাহলে ভালো হতো। সেক্ষেত্রে আমাকে চাইবা, আমি তোমাদেরকে দিয়ে দিব ইনবক্সে বা গ্রুপে। তো তোমরা সেটা দেখে যদি ভালো মনে হয় কিনে ফেলো খুব দ্রুত। এই হচ্ছে আমার এই বই নিয়ে লাস্ট অফ অল SMS। একটু আমাকে জানাও সবাই পুরো বিষয়টা ভালো করে বুঝতে পারছো কিনা। আচ্ছা, তোমরা যদি টাকা পয়সা ম্যানেজ হয়ে যায় এখনই কিনে ফেলতে পারো, যদি ভালো হয় আর কি, এখনই কিনে ফেললে। যদি না আসলে ভালো হবে এখনই কিনে ফেললে, কারণ কি যত তাড়াতাড়ি কিনবা প্র্যাকটিস তত দ্রুত করতে পারবা বা ভালোভাবেই প্রিপারেশন নিতে পারবা। আর যদি চাও পরে কিনতে পারো, কোনো সমস্যা নেই, তবে অবশ্যই একটা টেস্ট পেপার অথবা গাইড অথবা সাপ্লিমেন্ট লাগবে, এটা কনফার্ম। তুমি যেই গ্রুপেই পড়ো, সায়েন্সে পড়ো, কমার্সে পড়ো, আর্টসে পড়ো, লাগবেই।
আচ্ছা ঠিক আছে, যেহেতু যেহেতু আছে সমস্যা নাই, যদি না থাকে তাদের ক্ষেত্রে বলছি, যদি না থাকে সেক্ষেত্রে তোমরা কিনা পড়া শুরু করবা, ঠিক আছে? তাহলে আমরা আর বেশিক্ষণ ওয়েস্ট করলাম না সময়, আমরা এখন ক্লাস শুরু করব। কারো কোনো প্রশ্ন আছে এই বিষয় নিয়ে যে আলোচনা করছি বা কথা বলছি আমাকে বলতে পারো। এনিওয়ান কোনো প্রশ্ন আছে কি কারো? এনিওয়ান কার কোনো প্রশ্ন আছে, কিছু বলতে চান কেউ? তাড়াতাড়ি বলেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি খুশি হলাম তোমরা অনেকটা কষ্ট করে জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। এখন আমাদের মূল ক্লাস শুরু হবে। গতকাল আমরা যেখান থেকে গিয়েছিলাম সেই পর থেকে আমরা যাই। আর বাচ্চারা এই সপ্তাহে কিন্তু পরীক্ষা আছে, সায়েন্সেরও পরীক্ষা আছে, কমার্সেও পরীক্ষা আছে, আর্টসেও পরীক্ষা আছে। পরীক্ষা সাজেশন দিয়ে দিয়েছি, যারা সাজেশন পাননি খুব ইমিডিয়েটলি সাজেশনটা নিয়ে পড়া শুরু করেন। শুক্রবারই পরীক্ষা দিতে হবে। কি বললা জামিল, বলো তো? আলসামি লাগে। আচ্ছা প্রথম লাগবে, কারণ অনেক মাস পর পড়ালেখার মধ্যে আসো তো, ওই জন্য আর কি আলসামি লাগতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু চেষ্টা করতে হবে, হ্যাঁ যতটুকু সম্ভব আমাদের পক্ষে চেষ্টা করতে হবে যাতে করে আমরা আস্তে আস্তে লেখাপড়ার মধ্যে ফুল স্পিডে বিচরণ করতে পারি। আচ্ছা তো আমরা এই মুহূর্তে ক্লাস শুরু করব। হ্যাঁ একটু ওয়েট, বলো। স্যার আপনি তো বলছিলেন বইয়ের পিডিএফ দিবেন, এখন স্যার কোনো কিছু ধারণা ছাড়া বা নিজের একটা মাইন্ড সেটআপ করলে হয়তো একটু সুবিধা হইতো। আচ্ছা বইয়ের পিডিএফ দিব। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। অনেকক্ষণ পর আনিসুর রহমান থেকে আমি ভয়েস থেকে শুনতে পেলাম শব্দ, থ্যাংক ইউ সো মাচ। আনিসুর তুমি বলো, তুমি 27 ব্যাচের কোন গ্রুপে পড়ো? আর্টসে, কমার্সে, সায়েন্সে? ওকে সায়েন্স দিয়ে। তোমার সাথে কি আমার যোগাযোগ আছে? ওই যে হোয়াটসঅ্যাপে বলছিলাম, হোয়াটসঅ্যাপে একটু আগে বলছিলাম যে তুমি সেজন। ওকে থ্যাংক ইউ। তো আশা করি আনিসুর তুমি যেহেতু আগ্রহ প্রকাশ করে একটা SMS দিয়েছো, আমি অবশ্যই তোমার আগ্রহে অনেকটা স্বাগতম জানাই এবং আমি খুশি হলাম যে তুমি নিজের উদ্যোগে একটা কিছু বলছো, এটা আমার অনেক ভালো লাগছে। তো তুমি যদি এই কথার উপর অটল থাকতে পারো অবশ্যই আমি তোমাকে ফুললি সাপোর্ট দিব। তুমি জাস্ট একটু ওয়েট করবা, একটু কষ্ট করে অপেক্ষা করবা, আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ তোমাকে আমি দিয়ে দিব যতগুলো আমার পিডিএফ আছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা স্যার থ্যাংক ইউ। তো আশা করি এই যে আজকে তুমি যেই স্পেশালভাবে কথাটা বলছো এবং যতটা আগ্রহ নিয়ে আমার কাছে এই জিনিসটা বলছো, এইভাবেই তুমি সারা বছর আগ্রহী থাকতে পারো, তুমি যে কোনো জায়গা থেকে ভালো কিছু শিখতে পারবা। অফলাইন বলে কোনো কথা নাই, অনলাইন বলে কথা নাই, জাস্ট তোমাকে একটু অ্যাক্টিভ থাকতে হবে, একটু কষ্ট করে আমার সাথে যোগাযোগ রাখতে হবে, তাহলেই এনাফ। সিলেবাস কমপ্লিট করতে আর কোনো টেনশন নাই ইনশাল্লাহ। কথা বুঝছো? ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা ক্লাস মনোযোগ দিয়ে শুরু করতেছি। ওকে যারা আমরা মনোযোগ দিচ্ছি মনোযোগ দিয়ে দেখি। আচ্ছা তো বলছি মোবাইল চার্জ চালানো কমানো যায় কীভাবে? মোবাইল চালানো কমানো যায় কীভাবে? এখন বই নেই তাই খুব একটা পড়তে মন চায় না, আপনার পড়াগুলো পড়ি শুধু। আচ্ছা এটা আমি পরে আলোচনা করবো না, আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য বাচ্চারা। আমরা বকবক করবো না, ক্লাস শুরু করতেছি। দেখো রোবোটিক্সে আলোচনা করতেছি আমরা। হ্যাঁ কোন কাজে রোবোটিক্স প্রযুক্তি ব্যবহার করা হয় না? কোন কাজে ব্যবহার করা হয় না রোবট? আচ্ছা এক্সিলেন্ট উত্তর দিয়েছো। বাকিরা বলো তো, বাকিদের মতামত কি? এক্সিলেন্ট, ভেরি গুড, খ নাম্বার সঠিক উত্তর, রাইট। উত্তর হচ্ছে খ, পিতৃত্ব বা মাতৃত্ব শনাক্তকরণে আমাদের কিন্তু এই যে রোবোটিক্স ব্যবহার করা হয় না। কেন এটা হয় না? আসলে রোবট তো আসলে বুঝে না সব কিছু। কি রোবট বুঝে? রোবটের কি রোবটের যে জ্ঞান সেই জ্ঞান কি মানুষের মতো হুবহু না। রোবটের জ্ঞান আছে কিন্তু সেই জ্ঞান কিন্তু মানুষের মতো শার্প না। তো সে কিন্তু পিতৃত্ব মাতৃত্ব শনাক্তকরণে কাজ করে না, বাকি কাজগুলো সে করতে পারে। রোবটের জ্ঞান আছে, যন্ত্রের জ্ঞান আছে, এই জ্ঞান কিন্তু এত স্ট্রং না। যেই জ্ঞান আমাদের মস্তিষ্কে আছে, আল্লাহ তাআলা যে জ্ঞান আমাদের দিছে, যে ব্রেন দিছে, সেই ব্রেন কিন্তু অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না। যত কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করো, যত AI তৈরি করো, যত ChatGPT তৈরি করো না কেন, আমাদের ব্রেনের মতো কোনো ব্রেন কাজ করবে না বা কোনো যন্ত্র কাজ করবে না। সবাই কি বুঝতে পারছো ব্যাখ্যাটা? এটা আমাকে জানাইও। জি স্যার বুঝতে পারছি। থ্যাংক ইউ। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা, রোবট শব্দটি মূলত কোন ভাষা থেকে এসেছে? স্প্যানিশ, গ্রিক, স্লাভিক, ল্যাটিন? এটা একটা বেসিক ইনফরমেশন, বই থেকে পড়লেই পারতাম, মুখস্থ করবা। স্লাভিক মুখস্থ করো। রোবট শব্দটি স্লাভিক ভাষা থেকে এসেছে। রোবট শব্দটি স্লাভিক ভাষা থেকে এসেছে, উত্তর হচ্ছে গ, স্লাভিক। ওকে থ্যাংক ইউ। তো সবাই মুখস্থ করবা, এটা হচ্ছে মেইন বইয়ের পড়া, বুঝছো? মেইন বইটা পড়লে মোটামুটি ভালো বুঝতে পারতা। এখন তো MCQ সলভিং করাচ্ছি। মেইন বই যখন বই কিনবা তখন পড়তে পারবা। আপাতত যেহেতু বই অনেকের নাই, মেইন বইটা একটু আমরা দূরে আছি মেইন বই থেকে, তারপর সমস্যা নাই, MCQ সলভ করলে ক্ষতি নাই, লাভ আছে। নাইমা হচ্ছে কানামা অনেক ভালো। ওকে আর আমি খুব ইমিডিয়েটলি শুরু করতেছি, বুঝছো? যারা আর্টসে আছো অথবা কমার্সে আছো, তোমাদের
যে গ্রুপ সাবজেক্টের ক্লাসের ব্যবস্থা শুরু করতেছি। তোমরা কিন্তু চেষ্টা করবা সকল ফ্রেন্ডদেরকে নিয়ে ক্লাস করার জন্য, কারণ আসলে আমি অ্যাক্টিভ মানুষের অপেক্ষা আছি। সায়েন্সের পোলাপাইনা মাশাআল্লাহ অনেক অ্যাক্টিভ, ওদেরকে বললে মাশাআল্লাহ দ্রুত চলে আসে ক্লাস করতে এবং প্রচণ্ড রকমের কী জানি বলে পরিশ্রমী। তো আর্টস কমার্স যারা আসো তোমরা পরিশ্রমী, কিন্তু দেখা যাচ্ছে তোমাদেরকে আমি একটু অ্যাক্টিভ করতে পারতেছি না। তোমরাও চেষ্টা করো ক্লাস করতে, কিন্তু মাঝে মধ্যে সমস্যা হয়ে যায়। তারপরেও দেখা যায় সায়েন্স থেকে আর্টস কমার্স স্টুডেন্ট মোটামুটি কম। তো মোটামুটি স্টুডেন্ট শুরু হইলেই বা স্টুডেন্ট অ্যাক্টিভ হয়ে গেলে আর্টস আর কমার্সের ক্লাসের ব্যবস্থা শুরু করতে পারি ইনশাল্লাহ। তারপর তো ওয়েট করো, খুব শীঘ্রই আমরা শুরু করব। রুহি অনেক অপেক্ষা আছো আমি জানি, তারপর হচ্ছে নাম জানি কি আরেকজন, হ্যাঁ মোহান তুমিও অপেক্ষা আছো আমিও জানি, আর বাকিরা আর্টসে যারা আছো তোমরা অপেক্ষা আছো গ্রুপ ক্লাস শুরু হবে কবে, আমি চেষ্টা করতেছি। এবার নেক্সট প্রশ্ন, নাসা কর্তৃক মঙ্গল গ্রহে পাঠানো রোবটের নাম কি ছিল? খুবই খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এক্সিলেন্ট, না না খ না, খ তো অ্যাপোলো। রোবটের নাম অ্যাপোলো তো হচ্ছে তোমার রকেট, অ্যাপোলো তো রকেট। এক্সিলেন্ট, কিউরিসিটি, ভেরি গুড, উত্তর রাইট। মনে রাখবা এটা হচ্ছে একটা বেসিক নলেজ। নাসা থেকে মঙ্গল গ্রহে পাঠানো যে রোবট তার নাম ছিল কিউরিসিটি। এই যে কিউরিসিটি এই শব্দটা আমরা ইংরেজি ব্যবহার করি অনেক জায়গায়, কিউরিসিটি আছে তোমার, কিউরিসিটি আছে, এগুলো কিন্তু অনেক ব্যবহার করি। উত্তর হচ্ছে ক, কিউরিসিটি। সবাই কি বুঝতে পারছেন? এমসিকিউটা মনে থাকবে, একটু সবাই রেসপন্স করেন, কথা বলেন। ওকে, থ্যাংক ইউ। যারা নতুন আসো, হ্যাঁ যেমন আনিসু নতুন আসো এই ক্লাসে, তারপরে নতুন আসো আমাদের ওই রিফা আক্তার নতুন আসো, আর তো কেউ নতুন নাই, যাই তোমরা একটু রেসপন্স করবা, হ্যাঁ। আর মহান নতুন আসো, ওকে। এবার নেক্সট পরবর্তী এমসিকিউটা আমাদের আসে এইভাবে যে কোন সায়েন্স ফিকশন রাইটার সর্বপ্রথম রোবোটিক্স শব্দটি ব্যবহার করেন? একজন রাইটারের নাম আমাদের এখানে বলছে, মনে রাখতে হবে। আমরা এটা মুখস্থ করব, হ্যাঁ এটা কোনটা হইতে পারে আমরা এখনো জানতেছি না, তারপরে মুখস্থ করবা। উত্তর হচ্ছে আইজ্যাক অসিমভ। হ্যাঁ খ নাম্বার, আইজ্যাক অসিমভ। এটা আসলে বেসিক ইনফরমেশন, এটা আমাদের মেন বই পড়লে ভালো করে জানা যায়। তো উত্তর খ, মুখস্থ করবা, হ্যাঁ আইজ্যাক অসিমভ। যাক এটা তেমন ইম্পর্টেন্ট না, মানে বোর্ড পরীক্ষা আসার মতো, তারপর আমরা পড়লাম আর কি প্র্যাকটিসের জন্য। এইবার যতগুলো প্রশ্ন দেখবো পরপর সবগুলো বোর্ড পরীক্ষা আসে, এখন জাস্ট আমাদের একটু চিন্তা করে কাজ করতে হবে। চলো আমরা শুরু করি। প্রথম এমসিকিউ প্রশ্ন আমাদের ঢাকা বোর্ড 2017 সালে আসছিল। আমি একটু জুম আউট করে দেখাচ্ছি প্রশ্নটা, একটু ওয়েট করো। ঢাকা বোর্ড 2017 সালে আসার প্রশ্ন, মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি? বলো তো। রোবোটিক্স। এক্সেলেন্ট, রোবোটিক্স। তোমরা কিন্তু এমনিতেই জানো এটা রোবোটিক্স ছাড়া কিছুই হবে না, কারণ টপিকের নামই তো রোবোটিক্স। মানুষ যে কাজটা করতে পারে না সেই কাজটা কে করে? রোবট করে। তো রোবোটিক্স আসলে মানুষের দুঃসাধ্য কাজ করা একটা প্রযুক্তি, কারণ আমরা জানি যে কাজ করলে মানুষের প্রাণহানি ঘটে। এখানে তো স্যার বড় গ হইতে পারতো। কোনটা? স্যার বড় গ, এটার উত্তর স্যার কৃত্রিম বুদ্ধিমত্তা তো হইতে পারতো। আচ্ছা জামিল, পরে আসো, সমস্যা না। আচ্ছা বলি, কৃত্রিম বুদ্ধিমত্তা এটা আসলে রোবোটিক্সের মধ্যে পুরোপুরি পড়তেছে না। কৃত্রিম বুদ্ধিমত্তা এটা জাস্ট একটা ব্রেইনের মতো। এটা কথা মনে রাখবা, রোবটের হাত পা মাথা সবই আছে। কৃত্রিম বুদ্ধিমত্তার কিন্তু শুধু মাথাটা আছে, হাত পা কিন্তু নাই। কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা, এটা এআই প্রযুক্তি, এটা শুধু মাথাটাই আছে, ব্রেনটা আছে, এর যে শক্তি আনুষঙ্গিক যে যন্ত্র হাত পা এগুলো নাই। তুমি চিন্তা করো চ্যাট জিপিটি একটা কৃত্রিম বুদ্ধিমত্তা। এই চ্যাট জিপিটি কি দুঃসাধ্য কাজ করতে পারে? কাজ করতে তার এনার্জি খরচ করতে হবে, হাত পায়ের মতো পেশি থাকতে হবে। কথা কি বুঝছো? একটা বস্তুকে এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় নিতে হবে। তো এটা কিন্তু মানুষের মতো হাত পাওয়ালা কিছু থাকলেই হয়। চ্যাট জিপিটি কি একটা বস্তুকে এক জায়গা থেকে নিয়ে অন্য জায়গায় রাখতে পারবে? আগুন নেবাইতে পারবে? চ্যাট জিপিটি এগুলো পারে না। তো চ্যাট জিপিটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। হ্যাঁ এটাই আর কি, কিন্তু বাস্তবে তো পারে না। বাস্তবে কি পারে? বাস্তবে রোবটই পারে। তো বুঝতে পারছো সাদিদ, প্রশ্নটা ভালোই করছো, থ্যাংক ইউ। সোহান, তোমার নেট সমস্যা মনে হয়, চলে গিয়েছিল, আবার জয়েন করছো, থ্যাংক ইউ। দেখো এবার ঠিক আছে কিনা। উত্তর হচ্ছে ক। হ্যাঁ বুঝছি। আচ্ছা তো দেখো, মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি হচ্ছে রোবোটিক্স। ওকে, ক নাম্বার সঠিক উত্তর। এবার পরবর্তী প্রশ্ন, এটা আমাদের চট্টগ্রাম বোর্ড 2017 সালে আসা প্রশ্ন। কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটর ব্যবহৃত হয়? এক্সিলেন্ট, রোবোটিক্স। গ। এখন তোমাদের কাছে আমি প্রশ্ন করি, গত ক্লাসে পড়াইছিলাম অ্যাকচুয়েটর মানে কি বলো তো? গত ক্লাসে পড়ানো হয়েছিল।
অ্যাকচুয়েটর মানে কি? গত ক্লাসে পড়াইছিলাম, যারা ছিল গত ক্লাসে অবশ্যই বলতে পারবা। অ্যাকচুয়েটর মানে হচ্ছে কি রোবটের সন্ধিস্থান বা যেখানে জোড়া লাগে আর কি। আচ্ছা, এক্সিলেন্ট, কাছাকাছি উত্তর, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়েটর অর্থ হচ্ছে চালক, বাস চালায় যে, বাস ট্রেন চালায় যে, ওই যে পড়াইছিলাম না ড্রাইভার যে চালায় আর কি। তো অ্যাকচুয়েটর মানে হচ্ছে এই রোবটকে চালায় যে অ্যাকচুয়েটর, ওইটা আর কি। তো আশা করি বুঝতে পারছো, ওইটা খেয়াল রাখবা। এবার নেক্সট প্রশ্ন, পরবর্তী। এটা আমার বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট চ্যালেঞ্জিং প্রশ্ন, রাজশাহী বোর্ড 2019 সালে আসছিল। কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণে ঘোরানো যায়? 90, 180, 270? আচ্ছা, কত বললা আর বলো তো? 360 ডিগ্রি স্যার। আচ্ছা, 180 বলছো একজন, 360 বলছো একজন। আচ্ছা, বাকি একটু উত্তর দাও তো, কম বেশি সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে, কম বেশি একটু বলার চেষ্টা করো, ভুল হোক সমস্যা না, আমরা শিখবো। নাদিয়া আসো, থ্যাংক ইউ সো মাচ। মামা একটু রেসপন্স করো, সমস্যা নাই, বলো, ভুল হোক, আমরা শিখবো আস্তে আস্তে। আচ্ছা, 360 ডিগ্রি বলছো, থ্যাংক ইউ। আর বাকিরা কেউ একটু রেসপন্স করার চেষ্টা করো। 360 ডিগ্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলি, আমাদের রোবটকে প্রয়োজনে চতুর্দিকে ঘোরানো যায়, মানে 360 ডিগ্রি কোণেই ঘোরানো যায়, মনে রাখবা। হ্যাঁ, রোবটকে প্রয়োজনে চতুর্দিকেই ঘোরানো সম্ভব, অর্থাৎ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো পসিবল। বুঝতে পারছেন সবাই? তোমাকে জানান তো, রেসপন্স করেন। বাকিরা বুঝছেন? ওকে, থ্যাংক ইউ। এবার নেক্সট পরবর্তী অংশে আমরা যাই। এটা আমার বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন, কুমিল্লা বোর্ড প্রশ্ন, বহুপদী। দেখি আমরা কতটুকু উত্তর করতে পারি। কুমিল্লা বোর্ডে আসা প্রশ্ন, আমি একটু জুম আউট করতেছি এমসিকিউটার জন্য, বহুপদী তো এই জন্য। দেখো, রোবটের কাজের ক্ষেত্রে কোনটা সঠিক? প্রোগ্রামিং দিয়ে নিয়ন্ত্রণ করা হয়, বিদ্যুৎ ব্যবহারের ব্যবস্থা থাকে, যে কেউ প্রয়োজনে পরিচালনা করতে পারে, নিচের কোনটি সঠিক? আচ্ছা, খ বলছো, মারুফ বলছো খ, বাকিরা একটু বলো তো। আচ্ছা, এক। আমি তোমাদেরকে অপশনগুলো একটু বুঝায় বলি, ব্যাখ্যা দিই। রোবটের মধ্যে কিন্তু তোমার এআই প্রযুক্তি থাকে, সেটা কিন্তু প্রোগ্রামিং দিয়েও করা যায়। তার মানে প্রোগ্রামিংয়ের ধারণাটা রোবটে অবশ্যই আছে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, বলছো, রেসপন্স করছো। এখন আমি বুঝাইলাম, দেখো বুঝলা কিনা, যে রোবটের মধ্যে আমাদের এই প্রোগ্রামিং ফ্যাক্টরটা কাজ করে। সবাইকে বুঝছো এতটুকু? মন থাকবে? আচ্ছা, 2 নাম্বার, রোবটের মধ্যে বিদ্যুতের ব্যবহার অবশ্যই আছে, কারণ কি রোবটের মধ্যে চার্জ লাগে, চার্জ ছাড়া কিন্তু এটা চলে না। হ্যাঁ, 3টাই হবে। কেউ প্রয়োজনে পরিচালনা করতে, রোবট নিয়ন্ত্রণ করতে পারি আমরা, ঠিক আছে, আমরা যেহেতু বানাইছি আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তবে এই এমসিকিউর উত্তরটা ভুল দেওয়া আছে একটু, উত্তরের মধ্যে লেখা আছে 2 আর 3, 1 নাম্বার দেয় নাই, কিন্তু পরবর্তী একটা এমসিকিউ আছে, সেখানে আবার এই প্রোগ্রামিং নিয়ে কথা বলছে রোবটে। এটা হ্যাঁ, 3 কেন নয় স্যার? 3 কি যে কেউ নিয়ন্ত্রণ করতে পারে রোবট? যে কেউ প্রয়োজনে পরিচালনা করতে পারে, মানে রোবট তো চলতেছে, সাপোজ রোবটকে আমি চাইলে নিয়ন্ত্রণ করতে পারি, কারণ কি রোবটের যাবতীয় কার্যক্রম আমার জানা, কারণ রোবট তো আমি বানাইছি, মানুষ রোবটকে নিয়ন্ত্রণ করতে পারে, রোবট মানুষের নিয়ন্ত্রণ করে না। কথা বুঝছো? হ্যাঁ হ্যাঁ, তো আসলে বলছে যে কেউ প্রয়োজনে পরিচালনা করতে পারে। এখন সাপোজ আমি রোবট তৈরি করছি, তোমাকে আমি শিখাই দিলাম যে এই রোবটের মধ্যে এই সুইচ দিলে রোবটটা লাফালাফি করবো। হ্যাঁ, বলো। ধরেন আপনি বানাইতেছেন, মানে আপনি চালাইতেছেন, হ্যাঁ, আমি তো এটা তার কন্ট্রোল করতে পারবো না। না, একটা কথা আছে, হ্যাঁ, ভালো প্রশ্ন করছো। হ্যাঁ, আসলে যে কেউ বলতে প্রয়োজনে, এখন দেখো কথা হচ্ছে তোমার প্রয়োজন, সাপোজ তোমার রোবটটা প্রয়োজন, এখন তুমি তো নিয়ন্ত্রণ করতে পারবা না, তখন আমার কাছে বলবা যে স্যার আপনি রোবটটা বানাইছেন, রোবটে কোন সুইচ অন করলে কি কাজ করে একটু শিখা দেন, আমি এটা প্রয়োজনের মতো আমি ইউজ করি, পরিচালনা করি, সেক্ষেত্রে আমি তোমাকে শিখা দিলে তুমি পারবা, কিন্তু না শিখলে তো পারবা না। বলছে যে কেউ প্রয়োজনে, মানে কি তোমার প্রয়োজন রোবটটা, এখন তোমার তো শিখাইতে হবে, মানে তোমাকে কন্ট্রোল করতে হবে, আমি তো সবসময় তোমার বাসা যাবো না, তুমি আমার কাছে রোবটটা নিছো সাপোজ কয়েকদিনের জন্য, এখন তো আমি সবসময় থাকবো না, এখন প্রয়োজন তোমার, এখন তোমাকে আমার কাছ থেকে এটা শিখতে হবে যে কি করলে রোবটের সেভ হবে, কি করলে রোবটটা কাজ করবে, কি করলে কাজ করবে না, এটা তুমি আমার কাছ থেকে একটু ক্লু নিয়ে তুমি চালাইবা। এটা হচ্ছে যে কেউ প্রয়োজনে পরিচালনা করতে পারে।
যার প্রয়োজন সেই অনুযায়ী সে কাজ করতে পারে, এটাই আর কি বলছে। কথা বুঝছো? জি স্যার। তো এটা আসলে বহুপদী এমসিগুলো একটু আমাদের অনুধাবন করে চিন্তা ভাবনা করে উত্তর দিতে হয়, এটা হচ্ছে মূলত সমস্যা। আদার্স আমরা অনেক ক্ষেত্রে পারতাম। এবার যাই নেক্সট পরবর্তী অংশ। রোবোটিক্সের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? যশোর বোর্ড 16 সালে আসা প্রশ্ন। হার্ডওয়্যার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নতুন গবেষণা পরিচালনা করা। রোবটের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? 1 2 1 3 2 3 1 2 3, বলো তো কোনটা হইতে পারে, গেস করো। নাদিয়া আবার বলো। 1 আর 2। আচ্ছা নাদিয়া বলছে 1 আর 2। আচ্ছা 1 আর 2 বলছো, থ্যাংক ইউ। আমি দেখি বাকিদের মতামত কি, বাকিরা দেখো তো, বলো তো তোমাদের মতামত কি। আর আচ্ছা আচ্ছা, গ নাম্বারটা হবে না কেন বলো তো? গ নাম্বারটা কি সমস্যা হয়েছে বা কি ক্ষতি করছে, এটা হবে না কেন? তোমার মতামত কি? নতুন গবেষণা, আসলে একটা কথা মনে রাখবা, গবেষণার কাজটা কারা করে? মানুষ করে। রোবট কিন্তু এত নিখুঁত গবেষণা করতে পারবে না। মানুষের যে ব্রেন, সেই ব্রেন দিয়ে যত নিখুঁত গবেষণা হয় রোবট দ্বারা হবে না। রোবট দ্বারা একটা প্ল্যান বাস্তবায়ন করার জন্য পরামর্শ দেওয়া যাবে, রোবট এইভাবে কাজ করলে এইভাবে পরামর্শ হবে বা একটা সহযোগিতা হবে, কিন্তু নিখুঁত গবেষণার জন্য মানুষের ব্রেনটাই যথেষ্ট। আল্লাহর মতে মানুষের ব্রেনটাই অনেক পাওয়ারফুল। তো গবেষণা বিষয়টা কিন্তু হচ্ছে প্রচুর প্রচুর ধ্যান ধারণার বিষয়। এটা শুধুমাত্র মানুষের মস্তিষ্ক ছাড়া কিন্তু সম্ভব না। তো নতুন গবেষণায় আমার রোবট কাজ করে না। রোবট যেমন পিতৃত্ব, মাতৃত্ব, ডিএনএ টেস্টে রোবট ব্যবহার করা যাবে না। তুমি দেখবা, তুমি যদি ডিএনএ টেস্ট করতে চাও তোমাকেই করতে হবে, মানুষকে ডিএনএ টেস্ট করাতে হবে। রোবটের পক্ষে কোনো ডিএনএ টেস্ট করা পসিবল না। কথা বুঝছো? রোবট যদি ডিএনএ টেস্ট করে ভুলভাল উত্তর দিবে, কারণ রোবটের মনের মধ্যে তো এত ইয়াটা নাই, ফিলিংস নাই, অনুভূতি নাই, বা ওই ব্রেনটা নাই। আসলে কে দোষী না এটা তো রোবট বুঝবে না, রোবটের সেই ব্রেন তৈরি হয়নি। তো এটাই আর কি বিষয়। নতুন গবেষণা বলো, চিন্তা করার ক্যাপাবিলিটি বলো, এগুলো রোবট এত বেশি করতে পারে না, তো সেই জন্য এই সেক্টরে কাজ করবে না। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো। রোবটের ক্ষেত্রে রোবট গঠনে থাকা নির্দিষ্ট বিষয় তত্ত্বগুলো হলো প্রোগ্রামিং দ্বারা নিয়ন্ত্রণ, বিশেষ যান্ত্রিক গঠন, বিদ্যুৎ বা পাওয়ার সাপ্লাই। এই অপশনে সবই দেওয়া আছে। এই অপশনে দেখো প্রোগ্রামিং দ্বারা নিয়ন্ত্রণ করা যায় রোবট, এটা বলছে, এটা সঠিক দিছে, কিন্তু এখানে কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু আবার বলে নাই প্রোগ্রাম দিয়ে নিয়ন্ত্রণ করা হয়, এটা কিন্তু আবার বলে নাই। রোবটের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে এটা না দিছে, আবার এখানে বলছে হ্যাঁ দিছে। আমাদের কিন্তু আসলে প্রোগ্রাম দ্বারা রোবট কাজ করবে, প্রোগ্রামিংয়ের মাধ্যমে রোবটের যন্ত্রাংশগুলো কাজ করানো যায়, কারণ সফটওয়্যার দিয়ে যে কাজ করে, যেহেতু এই জন্য আমাদের কাজে লাগে। এটাও সঠিক উত্তর হবে, কিন্তু উদ্দীপকের এমসিকিউতে অপশনটা একটু ভুল ছাপা হয়েছে আমার মতে, এই জন্য ওটা রাইট হবে না। সবাইকে বুঝতে পারছো আমার কথা? একটু আমাকে জানাও, দ্রুত কথা বলো, আমার অনেকগুলো এমসিকিউ বাকি এই টপিকের, তাড়াতাড়ি বলো। আচ্ছা এবার দেখো নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন বলতেছে রোবোটিক্সের অধিভুক্ত বিষয় হচ্ছে, দেখো তো কি কি বলতে পারো? বিজ্ঞান, রসায়ন, ইঞ্জিনিয়ারিং। রোবোটিক্স কোন কোন বিষয় নিয়ে কাজ করে? এক্সেলেন্ট, ভেরি গুড। রোবট কিন্তু রসায়ন নিয়ে কোনো কাজ করতে পারে না। রসায়নের মধ্যে বিক্রিয়া, রিয়াকশন হলে কি হবে না হবে এগুলো রোবট বুঝে না। রোবট বিজ্ঞান নিয়ে কাজ করে, রোবট আসলে ম্যাথমেটিক্স কাজগুলো বেশি করতে পারে, ম্যাথমেটিক্যাল টার্মগুলো বেশি ইউজ করতে পারে। তো সেক্ষেত্রে বিজ্ঞান আর ইঞ্জিনিয়ারিংটা হবে সঠিক উত্তর, খ নাম্বারটা হবে না। আমি একটু প্রশ্ন করতে চাই, আজকে নতুন জয়েন করছো আনিসুর, তুমি কেমন বুঝতে পারতেছো ক্লাস, একটু আমাকে জানাও আনিসুর। জি স্যার, বুঝতে পারছি ঠিক মতো নেই। আলহামদুলিল্লাহ, খুশি হলাম, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমাকে জানাইও রিফা আক্তার, তুমি কেমন বুঝতে পারছো? রিফা, যদি ভয়েসে কথা বলতে প্রবলেম হয় চ্যাট বক্সে বলতে পারো, সমস্যা নেই। আচ্ছা আর হচ্ছে নাম জানি কি, মোহন একটু আমাকে জানাও কেমন বুঝতে পারলা? তোমরা তো নতুন, তাই তোমাদের সাথে কন্ট্যাক্ট করতেছি। মোহন, মোর ভালো, হ্যাঁ আছে তো। ওকে থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ। রিফা বলছো মোর ভালো, মানে অনেক অনেক ভালো। ওকে থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে কমার্সে যারা আসো, কমার্সে কে কে আসো এখানে? কমার্সে 2 জন আসো, মোহন আসো কমার্সে আর রুহি আসো কমার্সে, 27 ব্যাচ আর কি। তোমরা তো মাত্র কলেজে পড়া শুরু করবা। তো আমি তোমাদের জন্য কমার্স গ্রুপের ক্লাসের ব্যবস্থা করার জন্য বই কিনছিলাম। এই যে আমি আর সোহানে গেছিলাম, সোহান গেছিলাম আমার সাথে ওই দিন। তো আমি আর সোহান নীল খেতে গেছিলাম, তোমাদের জন্য বই কিনছিলাম।
কোন বইটা ভালো, কোন গাইডটা ভালো, সব বিষয় নিয়ে আমরা গবেষণা করতেছি। এবং তোমাদের যে গ্রুপ ক্লাস খুব শীঘ্রই চেষ্টা করব আয়োজন করতে ইনশাল্লাহ। হ্যাঁ, তো রুহি আর মোহান তোমাদেরকে রিকোয়েস্ট করবো একটাই, তুমি তো অ্যাক্টিভ থাকবাই, তোমার ফ্রেন্ডদেরকে অ্যাক্টিভ করে নিয়ে আসবা। ঠিক কয়েকদিনের মধ্যেই তোমাদের গ্রুপ ক্লাস শুরু হয়েছে ইনশাল্লাহ। হ্যাঁ বলো স্যার বলো বলো। আপনি যে প্রথমে দেবেন নাকি এক ধরনের গাইড দেখালেন, আমার ওখানে কারেন্ট চলে গেছে জন্য আমি দেখতে পাইনি, ওটা যদি আর একটু দেখাইতে। আচ্ছা আমি দেখাবো না সাপ্লিমেন্ট, হ্যাঁ একটু ওয়েট করে দেখাবো না। তো আমি বলি যেটা, রুহি আর হচ্ছে মোহান তোমরা কিন্তু অবশ্যই অ্যাক্টিভ থাকো আর ফ্রেন্ডদের নিয়ে এসো, ওকে। আর আর্টসে যারা আসো দেখি তোমাদের যে গ্রুপ বিষয়ের ক্লাসগুলো শুরু করতে পারি কবে থেকে, হ্যাঁ অপেক্ষা থাকো। আর সায়েন্সে যারা আসছো তোমাদের তো ক্লাস হচ্ছে। তো বলি বাচ্চারা, আজকে আমাদের যে সাপ্লিমেন্ট দিয়ে ক্লাসটা শুরু হয়েছিল সেই সাপ্লিমেন্টেই হচ্ছে আমার এই অংশটা, নিউটন সাপ্লিমেন্ট। এটা আমাদের 25 সালের প্রশ্নগুলো দেওয়া আছে, খুব ইমিডিয়েটলি সার্টিফিকেটটা কিনে ফেলো খুব দ্রুত। হ্যাঁ, তোমরা যারা 26 সালের পরীক্ষার্থী আসো তোমাদের অবশ্যই কাজে লাগবে। তো আমাদের এই যে ক্লাসটা এই মুহূর্তে রেকর্ডটা এখানে আমরা সেভ করতেছি। আমাদের একটু পরে হচ্ছে রসায়ন ক্লাস 27 ব্যাচের, রাত 10টায় হচ্ছে 26 ব্যাচের রসায়ন ক্লাস, সবাই খুব দ্রুত চলে আসবা। তো বলি আনিসুর ক্লাসে জয়েন করো, বুঝছো, একটু পর ক্লাস আছে তোমারই 27 ব্যাচের ক্লাস। যারা 27 ব্যাচে আসো সায়েন্সে অবশ্যই জয়েন করো, ক্লাস মিস দিও না। তো এই মুহূর্তে ক্লাসটা আমি এই মুহূর্তে সেভ করলাম। আজকে এর মধ্যে থাকবে ক্লাস, নিয়মিত ক্লাস করো আর অবশ্যই পরীক্ষা অংশগ্রহণ করার চেষ্টা করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমাদের স্পেশাল এমসিকিউ সলভিং ক্লাসের এই মুহূর্তে আমরা পরবর্তী অংশ থেকে আবার আলোচনা শুরু করতেছি। আমাদের এই এমসিকিউ সলভিং ক্লাসের এই লিস্টটা বা এই ক্লাসটা অনেক লম্বা হবে, বিগত কয়েকটা দিন ক্লাস করিয়ে আমরা এটা ইউটিউবে আপলোড করতেছি। তো আজকে আমরা 181 নাম্বার এমসিকিউ থেকে আবার আলোচনা শুরু করব। তো তোমরা যারা দেখতেছো খেয়াল করো আমাদের প্রশ্নে কি বলছে। সবাই স্পিকার অফ রেখা চেষ্টা করো ক্লাস মনোযোগ দিয়ে দেখতে। তো এখানে আমাদের বলতেছে কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের সাহায্যে বড় বড় কারখানায় কাজ করা হয় বা বড় বড় কারখানায় করা হয়, কি করা হয়? পরিশ্রম সাধ্য কাজ করা হয়, সহজ কাজ করা হয়, বিপজ্জনক কাজ করা হয়। এটা হচ্ছে একটা এক্সিলেন্ট, ভেরি গুড, 1 আর 3, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। 1 আর 3 আমাদের ক্লাসে আফিফা জয়েন করছো, এক্সিলেন্ট, অনেক খুশি হলাম আফিফা জয়েন করছো। একটা কথা বলি, আজকের ক্লাসে আমাদের 2 জনের নাম কাছাকাছি, একজন হচ্ছে আফিফা আর একজন নাম হচ্ছে আসফিয়া। হ্যাঁ, তো আফিফা আগে থেকে আমার কাছে পড়তেছে, তো ওরা হচ্ছে 3 বান্ধবী একসাথে পড়ে। তো আফিফা একটু অসুস্থ ছিল, কয়েকদিন ক্লাস করতে পারে নাই। তো আফিফা জয়েন করছো, খুশি হলাম। আজকে রসায়ন ক্লাস ইম্পর্টেন্ট, এই ক্লাসের পর রসায়ন ক্লাস হবে, খুব ইম্পর্টেন্ট, ক্লাসটা মিস দিবা না। আর আসফিয়া আজকে প্রথম ক্লাস করতেছো, জাস্ট দেখো, আশা করি বুঝতে পারবা। তো আফিফা, আফরিন, আসফিয়া, আনিসুর, ইমন, তারপর হচ্ছে গিয়ে সাদিদ, স্মৃতি, তোমরা কিন্তু সবাই সায়েন্সে 27 ব্যাচের ক্লাসটা মিস করো না, একটু পর রসায়ন ক্লাস হবে, ওকে। দেখো, তো এটা আশা করি বুঝতে পারছো, কারণ আমরা জানি আমাদের রোবটের মাধ্যমে কিন্তু বিপজ্জনক কাজ করা হয় এবং অনেক পরিশ্রম যুক্ত কাজ করা হয়, কিন্তু সহজ কাজ তো আমরাই করতে পারি। রোবট আসলে বানানো হয় কেন? রোবট বানানো হয় কঠিন কঠিন কাজ করার জন্য, বিপজ্জনক কাজ করার জন্য। সহজ কাজগুলো মানুষই করতে পারি। তো বুঝতে পারছি, এটার উত্তর হবে 1 আর 3, উত্তর হচ্ছে খ। ক্লাসে বাকিদেরকে বলতেছি, ক্লাসের বাকিরা তোমরা কি বুঝতে পেরেছো উত্তরটা? সবাই একটু রেসপন্স করো, বাকিরা যারা আসো। ওকে, থ্যাংক ইউ। জি স্যার। খুশি হলাম। এবার যাই 182, রোবট ব্যবহৃত হয়, এটা আমাদের রাজশাহী বোর্ড 17 সালে আসা প্রশ্ন। রোবট আসলে কোথায় কোথায় ব্যবহার করা হয়? বাসা বাড়ির গৃহস্থলী কাজে, আচ্ছা দেখো, বাসা বাড়ির গৃহস্থলী কাজে, পরিকল্পনা প্রণয়নে, খনির অভ্যন্তরীণ কাজে। ইমরান বলছো 1 আর 3, 2-3 হবে মেবি। আচ্ছা 2-3 হবে। আচ্ছা 2-3 আচ্ছা বলি, এখানে একটা বিষয় খেয়াল রাখবা, পরিকল্পনা কিন্তু আমরা জানি উন্নত মস্তিষ্কের দিয়ে সম্ভব। কোনো কিছু প্ল্যান করা, পরিকল্পনা করা, গবেষণা করা। আচ্ছা, এখানে উত্তরটা দেওয়া আছে খ নং 1 আর 3, এক্সিলেন্ট। আমরা জানি, গত ক্লাসে পড়ছিলাম, রোবট চিন্তা করতে পারে কিন্তু ওই চিন্তাটা মানুষের মতো করতে পারে না। সাপোজ চ্যাট জিপিটিও কিন্তু রোবটের মতোই কাজ করে,
এআই প্রযুক্তি। তো চ্যাট জিপিটি কিন্তু চিন্তা করতে পারে, কিন্তু মানুষের মতো চিন্তা করতে পারে না। মানুষের ব্রেন আল্লাহ তাআলা এত সুন্দর করে তৈরি করছে, এত সুন্দর নিখুঁতভাবে মানুষ চিন্তা করে কোনো একটা জিনিস আবিষ্কার করতে পারে। চ্যাট জিপিটি বলো বা এআই বলো বা তুমি যাই বলো না কেন, সেটা কিন্তু মানুষের মতো কাজ করবে না বা মানুষের ব্রেনের মতো কাজ করবে না। তো রোবট হচ্ছে একটা কৃত্রিম এআই বা কৃত্রিম যন্ত্র, যেটা শুধুমাত্র কিছুক্ষণ পরিকল্পনা করে, কিছুক্ষণ কাজ করে, কিন্তু লং টাইম কাজ করতে পারে না বা লং টাইম চিন্তা করতে পারে না বা মানুষের ব্রেনের মতো চিন্তাশীল হইতে পারে না, এত তীক্ষ্ণ তার ব্রেন নয়। তো রোবট ব্যবহার করার জন্য কি কি কাজ করা হয়? শুধুমাত্র বাসাবাড়ির গৃহস্থলী কাজ করার জন্য রোবট ব্যবহার করা যেতে পারে। আবার খনির মধ্যে যে আমার কাজ রয়েছে, মাটির তলদেশ থেকে কঠিন কঠিন কাজ, সেগুলো রোবটের মাধ্যমে করা যেতে পারে। কিন্তু পরিকল্পনা প্রণয়নে রোবট কাজ করে না। পরিকল্পনা মানে হচ্ছে চিন্তা করে কাজ করা, গবেষণা করে কাজ করা, এগুলো মানুষের সম্ভব, এগুলো কিন্তু রোবট দ্বারা সম্ভব না। এই জন্য আমাদের উত্তর হবে 1 আর 3, 2 নাম্বার হবে না। সবাই কি ব্যাখ্যাটা বুঝতে পারছো? রেসপন্স করো। ওকে, থ্যাংক ইউ। তো আমাদের এখানে যে ওয়ালটন NEXG, তোমার নামটা লিখে দিও তো, নামটা একটু লিখলে ভালো হইতো আর কি। ওকে, নামটা থাকলে বুঝতে পারতাম কে জয়েন করছো, নাম থাকলে উপকার হয়, বুঝতে সহজ হয়। আচ্ছা, তো জয়েন করছো, খুশি হলাম। এবার আমি যাই নেক্সট। আর যদি বুঝতে সমস্যা করো আমাকে অবশ্যই জানাবা, মনোযোগ দিয়ে দেখবা। যারা কথা বলতে পারতেছো না, চ্যাট বক্সে তোমাদের মতামত প্রকাশ করতে পারো, বুঝতে পারছো কি পারো না ইটিসিটি বলতে পারো, ঠিক আছে? তাহলে চলো আমরা এখন নেক্সট পরবর্তী প্রশ্ন যাচ্ছি। সামরিক ক্ষেত্রে রোবট ব্যবহৃত হয় স্থল মাইন অপসারণ করতে, সামনাসামনি গোলাগুলি করতে, যুদ্ধযানে ড্রাইভারের বিকল্প হিসাবে। কোনটা সঠিক? 1, 2, 3টা। আচ্ছা, এখানে 3টাই সঠিক উত্তর। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। খেয়াল রাখবা, সামরিক ক্ষেত্রে মানে কি, ওই যে আমাদের সেনাবাহিনী, তারপর হচ্ছে গিয়ে নৌবাহিনী, বিজিবি, মানে আমাদের প্রশাসনিক ক্ষেত্রে যে কাজগুলো হয়, সেখানে যখন রোবট ব্যবহার করা হয় তখন দেখা যায় রোবটের মাধ্যমে কিন্তু অনেক মানে ভয়ঙ্কর কাজগুলো করা হয়, বিপজ্জনক কাজগুলো করা হয়। তো সেই বিপজ্জনক কাজগুলোর মধ্যে আমাদের স্থল মাইন অপসারণ, এটার মানে কি জানো? মাইন হচ্ছে মাটিতে রেখে দেওয়া বোমা, মাইন হচ্ছে কি মাটির মধ্যে পুঁতে রাখা বোমা। এই বোমা অপসারণ করতে আমাদের এই রোবট ব্যবহার করা হয়। আবার গোলাগুলি করতে, সামনাসামনি গোলাগুলি করতে রোবট ব্যবহার করা হয়। যুদ্ধ জানে ড্রাইভারের বিকল্প হিসেবে কী করা হয়? রোবট ব্যবহার করা হয়। তার মানে আমাদের এখানে সবগুলো হচ্ছে সঠিক উত্তর। রোবট এগুলো সবই করতে পারে, এই জন্য এটা আমাদের সবই হবে উত্তর। সবাইকে বুঝতে পারছো? তাড়াতাড়ি বলো, আমাদের পরবর্তী প্রশ্ন যেতে হবে। সবাই বুঝতে পারছো এতটুকু? আচ্ছা, থ্যাংক ইউ। এবার নেক্সট পরবর্তী একটা উদ্দীপক পড়ব, এটা আমাদের বোর্ড পরীক্ষার জন্য। কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী কামাল একটি যন্ত্র তৈরি করে যেটি উঁচু নিচু স্থানে চলাফেরা করতে পারে এবং ভিডিও ধারণ করে অন্যদের নিকট পাঠাতে পারে। একটা যন্ত্র তৈরি করছে, যে যন্ত্রটা উঁচু নিচু স্থানে চলাফেরা করতে পারে, ভিডিও ধারণ করে অন্যদের নিকট পাঠাতে পারে। কুমিল্লা বোর্ড 2023 সালে একটা প্রশ্ন আসছে, কামাল যন্ত্রটিকে কোন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করেছিল? এক্সিলেন্ট, রোবোটিক্স। ভেরি গুড। কারণ তোমরা জানো এই টপিকটা তো রোবোটিক্সেরই টপিক, তার মানে উত্তরটা রোবোটিক্সই হবে। আসলে এখন উত্তর করাটা খুবই সহজ, কিন্তু পরীক্ষার হলে কোন টপিক থেকে প্রশ্ন আসবে তুমি কিন্তু বলতে পারবা না। কারণ কি, একটা প্রশ্ন থাকবে সাধারণ জ্ঞান, একটা প্রশ্ন থাকবে বহুপদী, তোমাকে বলে দিবে না এই এমসিকিউটা কি 1 নাম্বার অধ্যায় থেকে আসছে নাকি 2 নাম্বার না 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, তোমাকে বুঝতে হবে। বলো বলো এইচএসসিতে কি আইসিটি 100 মার্কের পরীক্ষা হয় নাকি 50? না না, 100তে পরীক্ষা হয়, ফুললি 100 মার্কের পরীক্ষা হয়। আমাদের 9-10 যে আইসিটি না, জি আমি বলি 9-10 যে আইসিটি না, 9-10 আইসিটি কি, আচ্ছা বলি, 9-10 আইসিটি ছিল কি এমসিকিউ আর হচ্ছে সংক্ষিপ্ত, আর ইন্টার আইসিটি হচ্ছে সৃজনশীল। তোমরা যখন এই যে বাংলা লিখতা না, বাংলা কেমন লিখতা, 5টা সৃজনশীল প্রশ্ন দিতে হইতো, বাংলা না, ওই যে গ্রুপ সাবজেক্ট বলি, গ্রুপ সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি হায়ার বায়োলজি দিত না, 5টা উত্তর দাও, 5টা সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হবে, 25টা এমসিকিউ থাকবে, প্র্যাকটিক্যাল থাকবে।
আইসিটিটাও সেম। আইসিটিতে 5টা সৃজনশীল লিখতে হবে, ক খ গ গ হ, 25টা এমসিকিউ থাকবে এবং 25 মার্কের প্র্যাকটিক্যালও হবে। বুঝতে পারছো? আল্লাহ, আইসিটিতেও সৃজনশীল। হ্যাঁ হ্যাঁ। এখন বলি, আসলে আমাদের আইসিটিটা ইন্টারটেইনমেন্ট। 9, 10 আইসিটি হুদাই, এই আইসিটি বইটা একটা শো অফ। 9, 10 আইসিটি বই একটা শো অফ। মেইন আইসিটি হচ্ছে ইন্টার আইসিটি। আইসিটি সম্পর্কে জানতে হলে ইন্টার করতে হবে, 9, 10 দিয়ে কিছু হইব না। এটা হুদাই জাস্ট একটা শো করছে যে হ্যাঁ আইসিটি আছে 9, 10-এ, জাস্ট নামমাত্র। কিন্তু মেইন আইসিটি ইন্টারে। ইন্টারের প্রত্যেকটা অধ্যায় অনেকটা রহস্যময়, অনেকটা মজাদার, অনেকটা ঝাঁকানাকা বা চমলক্ষ। ঠিক আছে? তুমি যদি ভালো করে পড়তে পারো আইসিটি, জাস্ট লেগে থাকবা, জাস্ট ক্লাস করবা। শুধু আমার কাছে না, যেই কারো কাছে আইসিটি পড়ো, যারা আইসিটি ভালো করে পড়াইতে পারে, তাদের কাছে আইসিটি যখন পড়বা তোমার কাছে ওয়াও লাগবে, ওয়াও। ওকে, আচ্ছা, আইসিটি পড়াবো, 5ম অধ্যায়টা শুরু করব প্রোগ্রামিং খুব শীঘ্রই, ওয়েট করো। তো যেটা বলতেছিলাম, এটা তো বুঝতে পারছেন আপনারা। এখন দেখি পরবর্তী। কামালের যন্ত্রটি ব্যবহার করা যায় চিকিৎসা ক্ষেত্রে, গৃহ ব্যবস্থাপনায়, শিল্প কারখানায়। বলো তো কোনটা হবে? ভালো করে ভালো করে বইলো আইমন। হ্যাঁ, এক্সিলেন্ট, ওকে। আচ্ছা, জয়েন করছো পরবর্তীতে, মহান, থ্যাংক ইউ সো মাচ। আমাদের গত ক্লাসে পড়াইছিলাম না, সার্জারি করতে রোবট ব্যবহার করা হয়। সার্জারি করলে কি রোবট কিন্তু লাগে, আমরা জানি তো, আমরা কি জানি সাদিক? এটা হচ্ছে তোমার 1ম অধ্যায়, আইসিটির 1ম অধ্যায়, এমসিকিউ পড়তেছি। হ্যাঁ, তো আমরা কিন্তু গত ক্লাসে পড়ছিলাম কঠিন সার্জারি করতে গেলে রোবট লাগে। তো সার্জারি তো চিকিৎসা ক্ষেত্রের বিষয়, তো চিকিৎসা ক্ষেত্রে রোবট কাজ করে, গৃহ ব্যবস্থাপনা রোবট কাজ করে, শিল্প কারখানায় রোবট ব্যবহার করা হয়। তার মানে সকল ক্ষেত্রে রোবটের ব্যবহার আছে। এটা তোমাকে একটু চিন্তা করে কাজ করতে হবে। থ্যাংক ইউ মহান, জয়েন করছো, খুশি হলাম। আচ্ছা, তো আমাকে বললো আর কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, আমাদের ক্লাসে তো সাকিব নতুন আসো আজকে। সাকিব, আমাকে জানাইও তোমার অনুভূতি, তুমি বুঝতেছো কিরকম ক্লাস। সাকিব? আমি আসলে স্যার পাই কি নাম মাত্র এই জন্য আর কি কিছু বুঝতেছি না আর কি, বাইকে ছিলাম মাত্র নাম আর কি। ও আচ্ছা, ঠিক আছে, জাস্ট দেখতে শুনতেছি না আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি চেষ্টা করতেছো, থ্যাংক ইউ সো মাচ, আমি খুশি হলাম। ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার যাই, জাস্ট তুমি দেখতেছো, দেখো আস্তে আস্তে বুঝতে পারবে ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, তোমার রেসপন্স পেয়ে আমি খুশি হলাম। আচ্ছা চলো বাচ্চারা, আমরা এখন নেক্সট পরবর্তী অংশে যাচ্ছি, একটু খেয়াল করো। যদি কারো প্রশ্ন থাকে লগে লগে প্রশ্নগুলো উত্তর নিয়ে নিবা। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন। ডুলি, আজকে তো প্রথম। ডুলি, তুমি আমাকে জানাও তোমার কি কোনো প্রশ্ন আছে কিনা, আমাকে চাইলে বলতে পারো। আফরিন, আসফিয়া আবার জয়েন করছো, থ্যাংক ইউ। নেট সমস্যা কারণে হয়তো ক্লাস করতে সমস্যা হচ্ছে একটু তোমার। ডুলি, কোনো প্রশ্ন আছে তোমার? না স্যার। ওকে, যদি প্রশ্ন থাকে অবশ্যই করো, আমি খুশি হলাম, চেষ্টা করছো ক্লাস করার জন্য, থ্যাংক ইউ। এবার বাচ্চারা চলো পরবর্তী প্রশ্ন। আরিশার বাবা গৃহস্থলীর কাজে সহায়তা করতে সক্ষম একটি যন্ত্র তৈরি করেন। আরিশা দেখলো যন্ত্রটি গৃহকর্মীর মতো ঘর পরিষ্কার করে, রান্নাবান্না করে এবং বাকি অন্যান্য কাজও সহায়তা করে। এবার তো বুঝতে পারতেছো প্রশ্নটা আসলে কি হবে। যশোর বোর্ড 2023 সালে আসা প্রশ্ন। এখানে বলতেছে উদ্দীপকের যন্ত্রটির নিয়ন্ত্রণ মাধ্যম কোনটি? পাওয়ার সিস্টেম, বৈদ্যুতিক মোটর, হবে। আচ্ছা, বলছো প্রসেসর, ইলেকট্রনিক সার্কিট। এটা খুবই চ্যালেঞ্জিং একটা প্রশ্ন, থ্যাংক ইউ, উত্তর দেওয়ার চেষ্টা করতেছো। নিয়ন্ত্রণ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে বলতেছো অনেকে, হ্যাঁ হ্যাঁ, একটু থ্যাংক ইউ। দেখি উত্তর কত, উত্তর দেওয়া আছে গ। আমাদের এই জিনিসটা একটু আমরা বোঝার চেষ্টা করি, এটা আমার উত্তর গ কেন হইল, ব্যাখ্যাটা আমরা দেওয়ার চেষ্টা করতেছি। উদ্দীপকের যন্ত্রটির নিয়ন্ত্রণ মাধ্যম কোনটি, মানে রোবটকে নিয়ন্ত্রণ করতে হবে। বিদ্যুৎ দিলে রোবট চলবে, এটা ঠিক আছে। পাওয়ার সিস্টেম, এটাও কিন্তু ওই যে বিদ্যুতের বিষয়। ইলেকট্রিক সার্কিট, এটাও কিন্তু বিদ্যুতের বিষয়। কিন্তু প্রসেসর, এই প্রসেসর মানে কি? প্রসেসর মানে হচ্ছে তোমার রোবটকে পরিচালনা করার জন্য প্রোগ্রাম। যেমন আমরা যে মোবাইলটা ব্যবহার করি, তুমি যে মোবাইল দিয়ে বর্তমানে ক্লাস করতেছো, আমার এই মোবাইলে কিন্তু ক্যামেরা আছে, এই ক্যামেরার মধ্যে অনেক প্রসেসর আছে এবং অনেক আমাদের যন্ত্র থাকে যেগুলো
প্রসেসর থাকে, কম্পিউটারের প্রসেসর থাকে। তো প্রত্যেকটা যন্ত্রের একটা প্রসেসর থাকে। প্রসেসর মানে হচ্ছে সেই যন্ত্রটাকে চালানোর জন্য বা সেই যন্ত্রটাকে কন্ট্রোল করার জন্য একটা সিস্টেম। আমি আবার বলতেছি, প্রসেসর হচ্ছে যেই যন্ত্রে প্রসেসর থাকবে সেই যন্ত্রটা ওই প্রসেসরের মাধ্যমে কি হবে, নিয়ন্ত্রিত হবে। অর্থাৎ সেই প্রসেসরের মাধ্যমে ওই যন্ত্রটা সঠিকভাবে কাজ করবে। যন্ত্রের মস্তিষ্ক। হ্যাঁ হ্যাঁ, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। তামিম ইমরান বলছো একটা মানুষের মস্তিষ্ক যেমন মানুষের জীবনের জন্য সবচেয়ে মূল্যবান, একটা যন্ত্রের জন্য প্রসেসর হচ্ছে ব্রেনের মতো কাজ করবে, মানে যন্ত্রের মস্তিষ্ক। তোমার মস্তিষ্ক না থাকলে তুমি কিন্তু পাগল মানুষ। মানুষ বলবে না যে পাগল হয়ে গেছে, উল্টাপাল্টা কথা বলে, তার মানে তার ব্রেন আউট হয়ে গেছে। তো যন্ত্রের জন্য ব্রেন হচ্ছে প্রসেসর। প্রসেসর ঠিকঠাক না থাকলে ওই যন্ত্র ঠিকঠাক থাকে না। প্রসেসর ঠিকঠাক থাকলে যন্ত্র ঠিকঠাক থাকে। তার মানে একটা যন্ত্রকে নিয়ন্ত্রণ করার সক্ষমতা রাখে প্রসেসর। সবাই কি কথাটা বুঝতে পারছো, ব্যাখ্যাটা? জি স্যার। ওকে, ক্লাসে যারা নতুন আছো তোমরা রেসপন্স করো, থ্যাংক ইউ। আমাদের ইমন শেখ বলছো পলাশপুর থেকে জয়েন করছো, দেখছো ইমন নামের পিছনে লিখে দিছে পলাশপুর, সুন্দর বিষয়টা। এরপরে সাদিদও লিখে দিছো জামালপুর, সুন্দর বিষয়টা। আর যারা যারা আসো তোমরা একটু নামের পাশে ঠিকানা লিখে দিও, তোমার নাম ঠিকানা কোথা থেকে ক্লাস করতেছো, যাতে করে আমি একটু বুঝতে পারি কোথা থেকে জয়েন করছো। ওকে, তাহলে চলো বাচ্চারা আমরা নেক্সট প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি। পরবর্তী যশোর 23 সালে আসা প্রশ্ন, কোন কোন ক্ষেত্রে যন্ত্রটি ব্যবহার করা হয়? সামরিক ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে? আচ্ছা, এক্সিলেন্ট। হ্যাঁ, উত্তর তিনটাই। সামরিক ক্ষেত্রেও আছে, চিকিৎসা ক্ষেত্রেও কাজ করে, ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রেও কি করে, কাজ করে। থ্যাংক ইউ, উত্তর দেওয়ার জন্য খুশি হলাম। এবার যাই নেক্সট পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নটা ম্যানুফ্যাকচারিং জিনিসটা কি? আচ্ছা, এখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে আমাদের, আমরা যখন কোন একটা যন্ত্রে কাঠামোগত নিয়ে কাজ করি। ফ্যাকচার মানে হচ্ছে তোমার যন্ত্রাংশ নিয়ে যখন আমরা কাজ করি, যন্ত্রের অবয়ব তৈরি করি বা কোনো যন্ত্র তৈরি করতে যাই, সেখানে আমাদের অনেক ম্যানুয়াল কাজ করতে হয়। তো আসলে এই ফ্র্যাকচারিং হচ্ছে, সাপোজ মনে করো আমাদের যে হাত পা ভেঙে যায় না, ফ্র্যাকচার হয় না, এগুলো জোড়া লাগাতে কাজ করে। আমাদের একটা যন্ত্রের মধ্যে সাপোজ অনেকগুলো পার্টস থাকে, সেই পার্টসগুলো নিয়ে একটা অবয়ব তৈরি করি, একটা স্ট্রাকচার তৈরি করি। তো এই স্ট্রাকচার তৈরি করতে গেলে আমাদের কিন্তু মেন কাঠামো নিয়ে কাজ করতে হয়, মেন ফাংশন নিয়ে কাজ করতে হয়, বা মেন পার্ট নিয়ে একটা সিস্টেম বানাইতে হয়। তো ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেরকম একটা সিস্টেম, যেখানে আমাদের একটা যন্ত্রের বিভিন্ন অংশ থাকবে, সেই অংশগুলোর মধ্যে আমরা ওই কাঠামোর মাধ্যমে, নকশার মাধ্যমে সুন্দরভাবে একটা অবয়ব তৈরি করব বা একটা যন্ত্র তৈরি করব, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং বিষয়। বিশেষ করে রোবটের মধ্যে কাজ করে বেশি। ম্যানুয়াল টাইপ আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আর কি, ম্যানুয়াল টাইপের বিষয়টা আর কি। ওকে, তো দেখি আমাদের ক্লাসে জয়েন করছে আবার শেফালি, থ্যাংক ইউ। আচ্ছা, এবার নেক্সট যাচ্ছি পরবর্তী। সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের ছাত্র শামীম দীর্ঘদিন গবেষণা করে একটি যন্ত্র নির্মাণ করেন, যেটি উঁচু নিচু জায়গায় চলাচল করতে পারে, ভিডিও পাঠাতে পারে। জানো সবাই এটা কী হবে? মাদ্রাসা বোর্ড 16 সালে আসছিল। শামীমের যন্ত্রটা হচ্ছে কি তৈরি করতে রোবোটিক্স ব্যবহার করা হয়। উত্তর হচ্ছে ক। থ্যাংক ইউ। শেফালি জয়েন করছো, হ্যাঁ শেফালি জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ সো মাচ। তবে শেফালি আমাদের ক্লাস যেটা আছে, আচ্ছা ও তো শুনতেছে না, ওর নেট সমস্যা না, যাকে পরে বলবো। এবার আমি যাই নেক্সট পরবর্তী, আমাদের কিছু এমসিকিউ আছে, সেগুলো দেখলে আমাদের এই টপিক শেষ হয়ে যাবে। এরপর আমার নতুন টপিক আলোচনা হবে ইনশাআল্লাহ। দেখো, তো আমাদের এখনকার যে টপিক, এটা এখনকার যে এমসিকিউ, সেটা আমাদের মাদ্রাসা বোর্ড 16 সালে আসা প্রশ্ন। শামীমের যন্ত্রটি ব্যবহার করা যাবে শিল্প কারখানায়, চিকিৎসা ক্ষেত্রে, গৃহ ব্যবস্থাপনায়। সবগুলোই হবে না? হ্যাঁ, সবগুলোই। গুড। এটা কিন্তু আমরা একটু আগে দেখছিলাম, জায়গাটা পেরে গেছি, আর লাগবে না। পরবর্তী দুইটা এমসিকিউ হইলে আমাদের শেষ টপিক। সম্প্রতি ডিজিটাল মেলা উদ্ভাবনকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সোফিয়া নামে একটি যন্ত্র মানবের কথোপকথন হয়। আরে আমাদের সেই মাননীয় প্রধানমন্ত্রী, ওই যে তোমরা তো জানো আপা, যাকে অনেকে আমরা মিস করি। যাই হোক, তো আপার স্মৃতি চলে আসলো এখানে। হ্যাঁ, আচ্ছা, তো যেখানে ছিলাম খেয়াল করো, তো এখানে
এটা বুঝতে পারতেছো গাড়িতে, তাই কিছু বুঝতেছি না। আচ্ছা গাড়িতে তো শব্দ হচ্ছে, তো যাই হোক, তুমি বাসা গিয়ে রেকর্ডটা দেখে নিও আবার কষ্ট করে। তো দেখো কি বলতেছে, উদ্দীপকে কোন প্রযুক্তি ইঙ্গিত করা হয়েছে? সবাই তো জানো রোবোটিক্স, কারণ রোবট সোফিয়া। ভেরি গুড, রোবোটিক্স। আচ্ছা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তির ফলে শিশুদের বুদ্ধির বিকাশ ঘটবে, মানুষের কর্মস্পৃহা বাড়বে। আচ্ছা আচ্ছা, শিল্প কারখানার ব্যয় কমবে। আচ্ছা এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ আপনারা পারছেন, থ্যাংক ইউ, হয়েছে। শিল্প কারখানার ব্যয় কমবে, শিল্প কারখানার ব্যয় কমবে। আজকে কি অনেকে নেট সমস্যা হচ্ছে, দেখতে পাচ্ছি অনেকে লিঙ্ক কেটে দিচ্ছে, চলে যাচ্ছে, আবার জয়েন করতেছে, হয়তো বা নেট সমস্যার কারণে এরকম হচ্ছে। আচ্ছা তো শিল্প কারখানার ব্যয় কি কমবে। তো এই হচ্ছে বিষয়টা। পরবর্তী যে টপিক, এই ক্রায়ো সার্জারি, এটা তোমাদের সিলেবাসে নাই, ক্রায়ো সার্জারিটা বাদ দেওয়া হয়েছে। ক্রায়ো সার্জারির ইতিহাসটা আইসিটি থেকে বিদায়। এইচএসসি 25 ব্যাচ পর্যন্তই ক্রায়ো সার্জারি চলমান ছিল। এখন ক্রায়ো সার্জারির পরিবর্তে এইচএসসি 26, এইচএসসি 27 তোমরা নতুন টপিক নিয়ে আলোচনা করবা বা নতুন টপিক পড়বা ইনশাল্লাহ। তো ক্রায়ো সার্জারি টপিক যেহেতু নাই, আজকে আমরা এই এমসিকিউর মাধ্যমে এই টপিক শেষ করতেছি। হ্যাঁ বলো বলো। কেন বাদ পড়ছে? এখন বাদ দিছে বোর্ড থেকে, কেন বাদ দিছে তারাই ভালো জানে। এখন নতুন টপিক পড়তে হবে, মানে প্রতি বছরই তো বই এটা আপডেট করার চেষ্টা করে, তো এবছরও আপডেট করার চেষ্টা করছে। আসলে কিসের উপর ভিত্তি করে? কথা বুঝি না, বলো। মানে টপিকটা কিসের উপর ভিত্তি করে? চিকিৎসা, শিল্প, নিম্ন তাপমাত্রা চিকিৎসা করা, ঠান্ডা তাপমাত্রা চিকিৎসা করা, চিকিৎসার বিষয় ক্রায়ো সার্জারি, বুঝছো? তো আমি বলি ক্লাসের রেকর্ড আমি এখনই সেভ করবো এখানে। যারা যারা সায়েন্সে আছো 27 ব্যাচ, ইমন, তারপর হচ্ছে গিয়ে সাদিদ, স্মৃতি, তোমরা অবশ্যই ক্লাস করবা, ঠিক আছে? 27 ক্লাস আছে, রসায়ন ক্লাস, একটু পরে লিঙ্ক দিচ্ছি। আলহামদুলিল্লাহ, তো এই পর্যন্ত আমাদের সবচেয়ে বড় যে রেকর্ড ক্লাস এই পর্যন্ত শেষ হলো। আল্লাহ হাফেজ।